ওকে, আমরা সেশনটা স্টার্ট করে দিব। হ্যাঁ, তো আমার ভয়েস কি শোনা যায়? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা সেশনটা রেকর্ড করতেছি বেসিক্যালি। তো সেশনটা শেষ হলে পরে আগামীকালকে তোমাদের রেকর্ডিংটা দেওয়ার ট্রাই করবো অফিসে যায়। যেহেতু আমাদের আসলে মিড টার্মে খুব কম সময় পাওয়া যায়, বা ট্রাইমিস্টারে আমরা যে সিস্টেমে আছি কারেন্টলি, সেখানে হচ্ছে উইক খুবই লিমিটেড আর কি, তাই না? কারণ দেখা যাবে যে হুট করে ফাইনাল এক্সাম চলে আসবে আর কি সামনে। তো আমাদের এই মিড টার্ম এক্সামিনেশনের আগেই আমরা আজকের পরে আরো দুইটা সেশন করবো এইভাবে আর কি, ঠিক আছে? এরপরে আমরা হয়তোবা রবিবার সোমবারের দিকে একটা নাইটে করব, তারপর আবার বৃহস্পতি শুক্রবারের দিকে আর একটা দিব আর কি। তো কিছু জিনিস আছে আমাদের এই ক্যাপস্টোন প্রজেক্ট বা ক্যাপস্টোন ক্লাস, তারপর ক্যাপস্টোন ক্লাসে যে ইভ্যালুয়েশন হয়, এখানে নর্মাল কোর্সের থেকে অনেক ডিপেন্ডেন্সিটা হচ্ছে বেশি। হয়তোবা ক্রেডিট আওয়ারের দিক থেকে বোঝা যাবে না যে 3 ক্রেডিট আওয়ার, কিন্তু যখন তুমি হোল সিনারিওটা দেখবা, তখন হচ্ছে অ্যাকচুয়াল সিনারিওটা তোমার সামনে আসলে ফুটে উঠবে। তো এটা একদিনে আসলে বোঝা যাওয়া সম্ভব না, আমরা ধীরে ধীরে আস্তে আস্তে বুঝতে ট্রাই করব। বাট মানে আমরা যদি সামারি করি যে অ্যাকচুয়ালি আমরা কি করতে যাচ্ছি, সেটা আমরা যদি জাস্ট 2 লাইনে বলি, সেটা হচ্ছে ক্যাপস্টোনের যে প্রজেক্ট ওয়ার্ক, এটা 1 বছরের জন্য এমনভাবে এই প্রত্যেকটা গ্রুপকে অ্যাসাইন করা হয় বা এমনভাবে ইভ্যালুয়েট করা হয় যেন এটার একটা গোল থাকে, যে গোলটা হচ্ছে সিএসসি ডিপার্টমেন্ট থেকে পাশ করে যাওয়া প্রত্যেকটা স্টুডেন্ট তার যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে প্রিভিয়াসলি হয়তো বা অনেক কোর্স পড়ে আসছে, বা সামনেও যে কোর্সগুলো পড়বে, এই সব কোর্সে কোনো না কোনো একটা সাইটকে বা এক বা একাধিক সাইটকে অ্যাপ্লাইড ফিল্ডে মানে অ্যাপ্লিকেশন সাইডে ইমপ্লিমেন্টেশন সহ, মানে ইমপ্লিমেন্টেশন সহ আরও একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে কাজের কিছু নবেলটিস থাকতে হবে, মানে নবেলটিস মানে কন্ট্রিবিউশন থাকতে হবে। তার মানে কাজটা হতে হবে কাইন্ড অফ রিসার্চ ওয়ার্কের মতো, যে ওয়ার্কটা মানুষের কল্যাণে বা সোসাইটির কল্যাণে বিভিন্ন অ্যাপ্লিকেশন পর্যায়ে কোডিং এর মাধ্যমে আমরা সার্ভিস বা ওই সিস্টেমটাকে ডিপ্লয় করতে পারবো আসলে। হ্যাঁ, তো এটার আসলে হোল যে কনসেপ্ট, সেটাই হচ্ছে ক্যাপস্টোন। ক্যাপস্টোন আসলে যে শব্দটা, এটার হচ্ছে মানে বেসিক্যালি মিনিং যেটা, মানে ইংলিশ ওয়ার্ডকে যদি আমরা জাস্ট ইন্টারপ্রেট করি, তাহলে হচ্ছে মানে মাথার উপরে যে লাস্ট স্টোনটা থাকে, মানে বাধাটা, সেটাকে মানে অতিক্রম করা। হ্যাঁ, মানে লাস্ট স্টোনটাকে রিমুভ করে সামনে এগিয়ে চলা। কারণ এই কোর্সের রেজাল্ট না হওয়া পর্যন্ত তোমার কিন্তু অ্যাকচুয়ালি ডিগ্রি কমপ্লিশন হবে না। কারণ আমাদের হয়তোবা তোমাদের যে 150 বা 52 ক্রেডিট আওয়ার, সেখানে যে 6 ক্রেডিট আওয়ার আছে, 3 এবং 3, এটা দুইটা অংশে ভাগ করা। তো যখন আগে 22 সেমিস্টার ছিল, তখন তো 6 মাসে 3 ক্রেডিট, বাকি 6 মাসে 3 ক্রেডিট থাকতো। কারেন্টলি যেটা হয়েছে এখন, তোমাদের পুরো 1 বছরে যে 3 সেমিস্টার, তার মধ্যে প্রথম সেমিস্টারে 3 ক্রেডিট আওয়ার, সেকেন্ড সেমিস্টারেও তোমাদের 3 ক্রেডিট আওয়ার, কিন্তু এটা রানিং থাকবে। ওই রানিংটা থার্ড সেমিস্টারে যে যখন তোমাদের পুরা কাজটা কমপ্লিট হবে, তখন সেকেন্ড আর একটা ইভালুয়েশনের মাধ্যমে আবার রেজাল্ট পাবলিশ হবে। তার মানে তোমার এই সেমিস্টারে একটা 3 ক্রেডিটের রেজাল্ট হবে, আবার থার্ড সেমিস্টারে যে মানে লাস্ট যে সেমিস্টারটা থাকবে, সেখানে যে একটা রেজাল্ট হবে। আচ্ছা, আমরা একটু মার্কিং বা ক্রাইটেরিয়াগুলো নিয়ে একটু কথা বলি, তারপরে হচ্ছে মেইন আলোচনায় যাই। তো আমরা একটা কনফিডেন্সিয়াল ডকুমেন্ট তোমাদের সাথে শেয়ার করতেছি, তো এই জন্য আমি স্বাভাবিকভাবে নিচের ডেটাগুলো দেখাইতে পারতেছি না। তো এটা হচ্ছে আমাদের ক্যাপস্টোনের তোমাদের রিমার্কস ফরম্যাট আর কি। তো রিমার্কস ফরম্যাটটা কিন্তু খুবই জটিল। হ্যাঁ, জটিল কেন? কারণ এখানে অনেক কিছু আসলে নির্ভর করে। আসলে এই অনেক কিছু বলতে কি বুঝাচ্ছি? অনেক কিছু বলতে বোঝাচ্ছি এই 100 মার্ক আমরা আসলে মার্ক হিসেবে যদি চিন্তা করি, আসলে 100 মার্ক আসলে 100 মার্ক না। এই 100 মার্কের মধ্যে অনেকগুলা ছোট 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 ভাগ আছে। যেমন ধরো, তুমি যখন মিড বা ফাইনাল দাও, ওই যে 3 থেকে 5 মার্কের বিভিন্ন কোশ্চেন যেমন থাকে, এখানে হচ্ছে তোমার মার্কস গুলা ঠিক এরকম 2.5 থেকে 10 বা 15 পর্যন্ত বিভিন্ন রেঞ্জে বিভিন্ন ক্রাইটেরিয়া তোমাকে ফিল আপ করতে হবে। তোমাদের যে প্রত্যেকটা গ্রুপ অলরেডি সুপারভাইজারদের লিস্ট তোমাদের কাছে পাবলিশ করে দিছে আমাদের টিম থেকে। সেখানে দেখতে পারবা তোমাদের প্রত্যেকটা টিমকে কোনো না কোনো একজন টিচারের আন্ডারে অ্যাসাইন করা হয়েছে, যিনি হচ্ছে তোমাদের নেক্সট 1 বছর বা শুরু সহজ কথায় এখন থেকে নেক্সট 1 বছর তোমাদের সুপারভাইজার হিসেবে রোল প্লে করবে, মানে প্রত্যেকটা গ্রুপকে আসলে জাজ করবে। আর এই সেমিস্টারে মানে প্রথম সেমিস্টারে তোমাদের সুপারভাইজার যেমন আছে, ঠিক সিমিলার ওয়েতে এই যে সেকশনটা তোমাদের 50 বা 51 51 হচ্ছে তোমাদের সেকশন 6 যেটা,
তো তাদের সবগুলা যতগুলা মানে গ্রুপ তোমাদের আছে এই সেকশনের আন্ডারে। তো আমি হচ্ছে জাস্ট কোর্স টিচার বেসিক্যালি। এটা এক সেমিস্টারের জন্য, পরের সেমিস্টারে আর কোনো কেউ কোর্স টিচার থাকবে না। তখন সুপারভাইজারের সাথে তোমার ডিলিংস আর কি। আর এই সেমিস্টার যেহেতু তোমার রিসার্চ ওয়ার্ক ইনিশিয়েট করতে হবে, এর জন্য এমন কি জিনিসগুলো শিখতে হবে যেগুলো জিনিসগুলো আমরা বিভিন্ন পর্যায় থেকে শেখানো হবে। কিছু শিখবা তুমি সুপারভাইজার থেকে, কিছু শিখবা তুমি কোর্স টিচার থেকে, আর বাদ বাকি জিনিসগুলো ইভালুয়েটেড হবে তোমার একটা বোর্ড ফর্ম করে। এই জন্য দেখো, এই যে অ্যাসেসমেন্ট যে ক্রাইটেরিয়া, তার একটা পোর্শন আমরা বলতেছি অ্যাসেসমেন্ট বাই কোর্স টিচার। তার মানে আমার কাছ থেকে অ্যাসেসমেন্ট গুলো আসবে ঠিক এই ক্যাটেগরাইজ ওয়েতে, হ্যাঁ। যে এখানে যে 30 মার্ক, আউট অফ 100-এর মধ্যে যে 30 মার্কস, সেই 30 মার্ক বেসিক্যালি আমার পোর্শন থেকে আসলে আসবে। তো এই 30 মার্কসেরও আমার বেশ কয়েকটা সেগমেন্ট আছে। দেখো, এটার একটা সেগমেন্টকে আমরা বলতেছি 5 মার্কস, তার মানে এটা একটা 5 মার্কসের ইভ্যালুয়েশন আছে। আরেকটা সেগমেন্ট আছে 5 মার্কসের। তারপরে আরেকটা সেগমেন্ট আছে 2.5 এর মধ্যে তোমার ইভ্যালুয়েট হবে। আরেকটা সেগমেন্ট তোমার আরো 2.5। সিমিলার ওই তার একটা 10, তারপর আরেকটা 2.5 এবং 2.5, এটাকে অ্যাকুমুলেট করলে 30 মার্কস আসে। ঠিক একইভাবে আমরা যদি আরেকটু ডান পাশে যাই, তাহলে দেখতে পাবো এখানে তোমার যারা সুপারভাইজার স্যার হিসেবে যারা আছে, সেই সুপারভাইজার স্যাররা তোমাকে 40 মার্কসের মধ্যে ইভ্যালুয়েশন করবে প্রত্যেকটা গ্রুপ, ইন্ডিভিজুয়াল যে গ্রুপ যে সুপারভাইজারের কাছে। তার মানে সেই সুপারভাইজাররাও কিন্তু তোমার এই যে ডেইলি বা উইকলি যে ইভালুয়েশন গুলা দিবে, সেগুলোর উপর বেসিস করে এরকম এই 40 মার্ক এরকম ছোট ছোট স্কেলে ভাগ করা, যেখানে 2.5 থেকে 10 এরকম বিভিন্ন স্কেলে তারা মার্কিং করবে। আর লাস্ট অফ অল যেটা থাকে সেটাকে আমরা বলি অ্যাসেসমেন্ট বাই বোর্ড। হ্যাঁ। তো তুমি এই সেমিস্টারের শেষে যে, মানে তোমাদের ফাইনাল এক্সাম যখন শেষ হবে বেসিক্যালি, শেষে যে তোমাদের যে এসডিপি তে যেরকম তোমরা বোর্ড ভাইবা ফেস করছো, এটা বোর্ড ভাইবাটা একটু ডিফারেন্ট। স্টাইলটা একই রকম। তার মানে ওই একইভাবেই 3 জনের একটা টিম থাকে। কিন্তু পার্থক্যের জায়গাটা হচ্ছে, এসডিপি তে তো তোমাদের দেখা যায় যে একটা বোর্ডের কাছে তোমাদের 3টা সেকশন থাকে মোটামুটি একই টাইপ অফ এসডিপি। 3টা সেকশন মিলাই একটা বোর্ড হয়। কারণ ওখানে দেখা যায় যে প্রজেক্ট ওয়ার্ক গুলাকে 10 থেকে 5 মিনিটে ইভালুয়েশন করে প্রত্যেকটা গ্রুপকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এখানে হচ্ছে আমাদের প্রত্যেকটা গ্রুপকে ইভালুয়েট করতে লাগে অন অ্যান এভারেজ 25 থেকে 30 মিনিট। দ্যাটস ওয়াই এখানে প্রত্যেকটা সেকশন, মানে একটা সেকশন মানেই একটা বোর্ড। তো তোমার ক্যাপস্টোনে প্রত্যেকটা সেকশনের জন্য একটা বোর্ড ফর্ম হবে। যেমন তোমাদের যে সেকশন 6, তোমাদের জন্য এরকম একটা বোর্ড ফর্ম হবে। সেই বোর্ডের আন্ডারে থাকবে হচ্ছে 30 মার্কস। তো বোর্ডের কনভেনর আমি থাকবো, বাট আমার মার্কস তো আর ওখানে কাউন্ট হবে না, আমি তো আগেই মার্কিং করে ফেলবো আমার কোর্স টিচার হিসেবে, যে ইভালুয়েশনগুলো তোমাদেরকে দেওয়া হবে ডে টু ডে। আর ওই বোর্ডে যারা 2জন ইন্টারনাল মেম্বার থাকবে, যারা তোমার ক্লাস নেয় নাই বা যারা তোমার সুপারভাইজার না আসলে, তারা তোমাদেরকে বাকি 30কে, মানে 15-15 এরকম দুইটা ভাগ করে এই যে এই ছোট ছোট সেগমেন্টে তারা আসলে মার্কিং করবে, হ্যাঁ। কোথাও 5 আছে, আরো 5 আছে, হ্যাঁ, বা 2.5 এর অনেকগুলা স্কেল আছে। এই জিনিসগুলার অ্যাকুমুলেটেড মার্কস একটা জায়গা যে, মানে একটা জায়গা যে সহজ সহজ কথায় সামেশন হবে আর কি। তো যে জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, এখানে হুট করে তুমি ভালো করার কোনো চান্স নাই, তাই না? যে আমি ধরো পুরো সেমিস্টারে কিছুই পড়লাম না, মিড টার্মে পরীক্ষায় ভালো করে যেতেই পারি। বা সারা সেমিস্টারে ল্যাব ওয়ার্কস গুলাতে খারাপ যেতে পারে, ল্যাব ফাইনালে ভালো পেয়ে ভালো গ্রেড পেয়ে যেতেও পারি। কিন্তু এখানে তোমার সেই চান্স আসলে নাই, কোনো সুযোগ নাই। এখানে তোমার নির্দিষ্ট ডেটে নির্দিষ্ট মার্কস কনফিডেন্সিয়াল ওয়েতে মানে ইনপুট হয়ে যায়, মানে তুমি জানতেও পারবে না যে তোমার মার্কস অলরেডি চলে গেছে। আচ্ছা, আর একটা জিনিস আমরা জানাই রাখি, সেটা হচ্ছে এই কোর্সের মার্কস গুলা কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের রিলিজ হবে না। তার মানে তোমাদের যারা ইমিডিয়েট বড় ভাই ছিল, ধরো 50 ইনটেক, যাদের কিন্তু অলরেডি ক্যাপস্টোনে ফার্স্ট সেমিস্টার শেষ হয়ে গেছে, কিন্তু ওদের কিন্তু এখনো ফার্স্ট সেমিস্টারে সব কোর্সেরই তো তোমাদের রেজাল্ট হয়ে গেছে, ওদেরও হয়েছে, কিন্তু এই কোর্সের কিন্তু এখনো রেজাল্ট হয় না, হ্যাঁ। মানে এই রেজাল্ট গুলো হয় ফার্দার 2-3টা ওয়েতে, আরো বেশ কিছু সিক্রেট ওয়ে আছে, সিক্রেট স্টেপ যাবে। তার মানে ওইটার সাথে আরো অনেক ডিপেন্ডেন্সি থাকে, ভাইস চ্যান্সেলর অফিস, তারপরে হচ্ছে কন্ট্রোলার এক্সামিনেশন অফিস, এরকম বেশ কিছু স্টেপ যেয়ে মার্কসগুলো রিলিজ হয়। আর একটা ভয়ের ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো গ্রেসিং নাই, হ্যাঁ। যেমন দেখা যায় যে আমরা থিওরি বা ল্যাবে হয়তো আমাদের সুযোগ থাকে, কোনো একটা স্টুডেন্ট হয়তো 79 পাইছে, তো ডেফিনেটলি আমরা ট্রাই করি 78 বা 79 পাইলে তাকে 1-2 মার্কস একটু অ্যাডজাস্ট করে দিতে। এখানে কিন্তু 0.5ও অ্যাডজাস্ট করার তোমার কোনো সুযোগ নাই। তুমি যদি 79.5 পাও, তাও তুমি ওই এ গ্রেডই পাবা, কারণ প্রত্যেকটা অংশের মার্কস যাবে সিক্রেট। যেমন ধরো কোর্স টিচার হিসেবে আমি যে মার্কসটা দিচ্ছি, আমি কিন্তু জানতে পারি না
যে এই কোর্সে তোমার যিনি সুপারভাইজার, সেই সুপারভাইজার আসলে আউট অফ 40-তে কত ইভ্যালুয়েশন করতে, সেম ফর দ্যাট পারসন, উনিও জানতে পারে না যে বেসিক্যালি আমি কত মার্কস ইভ্যালুয়েট করতেছি, কারণ প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা কন্টেন্ট ইন্ডিভিজুয়ালি মার্কিং হয়। সিমিলার ওয়েতে বোর্ডে বোর্ডে যখন মার্কিং হবে তখন কিন্তু কোনো সুপারভাইজারেরও রোল নাই, আমারও রোল নাই, আমি জাস্ট বোর্ডটা কন্ডাক্ট করি। বাকি দুইজন তাদের জায়গা থেকে ইন্ডিপেন্ডেন্টলি মার্কিং করে, এবং ওই দুজন আবার জানতে পারে না যে তারা বেসিক্যালি কাকে কত মার্ক দিচ্ছে। হ্যাঁ, এইভাবে সিক্রেট ওয়েতে মার্কসগুলো ইনপুট হয়, এই জন্য একটু সময় লাগে। দেখা যায় মোটামুটি একটা সেমিস্টার কমপ্লিট হয়ে পরের সেমিস্টারের মিড টার্ম যখন হয় মোটামুটি, তখন যায় হচ্ছে রেজাল্ট পাবলিকেশনস হয়। ঠিক আছে, তো এই জিনিসগুলা ছোট ছোট হিসাব নিকাশ কিন্তু বড় বড় ইম্প্যাক্ট ফেলে দিবে। আর একটা জিনিস হচ্ছে, তোমাদের প্রত্যেকটা গ্রুপ যখন সুপারভাইজার সাথে দেখা করবা, তখন আমি অলরেডি একটা কন্টেন্ট তোমাদের গ্রুপে আপলোড করে দিছি মোস্ট প্রবাবলি। হ্যাঁ, আপলোড করে দিছি। দেখবে যে যে লগ শিট নামে, হ্যাঁ, একটা লগ শিট নামে সামথিং একটা কন্টেন্ট আছে। এটা বেসিক্যালি তোমাদের হিসাব নিকাশ করবে, মানে রেগুলারিটি, মানে তোমরা যে তোমাদের সুপারভাইজারের সাথে দেখা করতেছো, ওই দেখা করার সময় তোমাদের নিজ দায়িত্বে তোমার সুপারভাইজারের সাথে দেখা করার সময় এখানে প্রত্যেক দিনের কাজকে টুকে টুকে রাখতে হবে বেসিক্যালি, যে আজকে তুমি কি কাজ করছো, কত তারিখ ছিল, কি নিয়ে আলোচনা হইলো, কতজনই, তারপর তোমার গ্রুপের ইনফরমেশন। হ্যাঁ, তারপরে যদি তোমার স্যার কাউকে মানে নির্দিষ্ট টাস্ক দেয়, তাহলে ওই টাস্কের লিস্টগুলো থাকবে। আর এখানে তোমার সুপারভাইজার রিমার্কস করে দিবে যে ওই দিনের যে মার্কসটা ছিল যে ক্যাটাগরিতে, সেখানে তুমি কত পাইলা। আর তোমার ইভালুয়েশনে এখানে কিছু কমেন্ট দেওয়ার তার স্কোপ আছে, তিনি লিখতে পারবে লাইক স্যাটিসফ্যাক্টরি, আনস্যাটিসফ্যাক্টরি অর নিড ইমপ্রুভমেন্ট। এবং এই যে লগ শিট বা এই যে প্রোগ্রেস রিপোর্ট যেটাকে আমরা বলতেছি, এইটা কিন্তু তোমাকে ওই বোর্ডের সামনে প্রেজেন্ট করতে হবে। কতগুলা প্রেজেন্ট করতে হবে? অলমোস্ট 6টা প্লাস, মানে সবাই ট্রাই করবা মিনিমাম 8টা প্রোগ্রেস রিপোর্ট শো করতে, মানে 8 ডিফারেন্ট ডেজের প্রোগ্রেস রিপোর্ট ফ্রম দ্য হোল সেমিস্টার, মানে এই সেমিস্টারে বিভিন্ন ডেটের। এবং মিনিমাম যদি 6টা না হয় তাহলে কিন্তু তোমার ওখানে বোর্ড নেগেটিভ মার্কিং করবে, এবং তাতে A+ পাওয়ার কোনো চান্সও তো তোমার নাই। হ্যাঁ, এবং যখন এই প্রোগ্রেস রিপোর্টগুলো যাচ্ছে, তো অবশ্যই অবশ্যই এই প্রোগ্রেস রিপোর্টে কিন্তু তোমার ভালো স্কোর লাগবে। হতে পারে কোনো একদিন খারাপ স্কোর হয়েছে যে নিড ইমপ্রুভমেন্ট, তার মানে পরের রিপোর্টে যেন আমরা ক্লিয়ারলি দেখতে পাই যে তুমি এটা কমপ্লিট করছো, তার মানে স্যাটিসফ্যাক্টরি। যদি স্যাটিসফ্যাক্টরি না থাকে বা রিমার্কস ভালো কিছু না লেখা থাকে, তাহলে ভালো মার্কসেরও কোনো চান্স নাই, বোর্ড তোমাকে নেগেটিভ মার্কিং করবে আর কি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই শিটটা তোমরা তোমাদের সুপারভাইজারদের সাথে ডিল করবা। ঠিক আছে, এই জন্য আমি টেমপ্লেটটা দিয়ে দিছি। যখন তোমরা তোমাদের সুপারভাইজারের সাথে যাবা, তখন এটা এই ডকুমেন্টটা প্রিন্ট করে নিয়ে যাবা প্রত্যেকদিন। হ্যাঁ, প্রিন্ট করে তার সিগনেচার নিয়ে তোমাদের কাছে রেখে দিবা, প্রিজার্ভ করবা। সেমিস্টারের শেষে ওইটা যখন তোমরা ফাইনাল বোর্ড প্রেজেন্টেশনে আসবা, তখন এসে আমাদেরকে ওগুলো হ্যান্ড ওভার করবো আমাদের বোর্ডের কাছে, যাতে আমরা বুঝতে পারি যে তুমি অ্যাকচুয়ালি তোমার সুপারভাইজারের সাথে কিরকম কন্ট্যাক্ট করছো বা আদৌ কাজ হয়েছে কিনা আর কি। আচ্ছা, এবার আমরা একটু আমাদের হিসাব নিকাশে যাই। আমরা আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের ক্যাপস্টোনের প্রজেক্ট চয়েস, বা ধরে নাও যে কোন টপিকে আমরা কাজ করতে পারি। ঠিক আছে, বা আসলে একটা ক্যাপস্টোন প্রজেক্ট হতে গেলে কি কি থাকা দরকার। তো নিশ্চয়ই কিছু ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়া নিয়ে আমরা একটু ধীরে ধীরে কথা বলবো। তো প্রথম কথা হচ্ছে আমাদের সবারই একটা অভ্যাস গড়ে তুলতে হবে। অভ্যাসটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের যে গুগলের স্কলার ওয়েবসাইটের পোর্টালটা আছে, এখানটার সাথে মোটামুটি তোমাদের সম্পর্কটা খুবই স্ট্রং করতে হবে। এবং এখান থেকে আমাদের রেগুলার বা রিসেন্ট ওয়েতে তুমি যখনই কোনো একটা কাজ বা কোনো একটা টপিক নিয়ে কাজ করতে যাচ্ছ, তুমি দেখে নাও যে এই ধরনের টপিকগুলাতে রিসেন্ট পাস্ট বলতে ধরো 23, 24, 25 সাল বা 26 সালে কি ধরনের কাজ হচ্ছে, মানে সারা পৃথিবীর মানুষজন কেমন কাজ করতেছে আমরা একটু দেখি। তারপরে তারপরে তুমি ডিসিশন নাও যে আসলে তোমার কি ধরনের কাজ করা উচিত। এজন্য যে কোনো কাজ করার আগে আমরা অবশ্যই ওই টপিক বা আহ, ওই রিলেটেড জিনিসগুলোকে আমাদের কিন্তু একটু বুঝে শুনে নিতে হবে। তো যখন আমরা একটু বুঝে শুনে নিব যে কোন ধরনের কন্টেন্টগুলো পড়া উচিত, তখন কিন্তু বেশ কিছুই চলে আসে। ফর এক্সাম্পল, যে ডিপেন্ডেন্সি চলে আসে, ধরো আমি কোনো একটা কিওয়ার্ড লিখে গুগল স্কলারে সার্চ দিলাম, তো ডেফিনেটলি আমার কাছে কিন্তু অসংখ্য এরকম পেপারের লিস্ট চলে আসবে। আমি চাইলে আরো নেক্সট পেজগুলোতে গেলে আরো অসংখ্য পেপার পাবো আসলে। ঠিক আছে, এখন তোমার আসলে কোন পেপারগুলো প্রথমত পড়া উচিত। যেহেতু আমরা বলতেছি তোমার
কন্টেম্পোরারি বা রিসেন্ট পেপার পড়তে হয়, তুমি যে কাজটা করবা, এই যে দেখো এখানে একটা টাইম রেঞ্জ সেট করা যায় বা কাস্টম কাস্টম সেট করা যায়, যে কাস্টম রেঞ্জ। তুমি যে যে কাজটা করবে, যেহেতু তুমি এখন 2026 সালের স্টুডেন্ট, তুমি 2023 থেকে 2026 লিখবা। তার মানে যে পেপারগুলো এক্স্যাক্টলি 2023 থেকে 26 সালেই পাবলিশ হয়েছে এই টপিক রিলেটেড, আমার কাছে শুধুমাত্র সেগুলাই আসবে। আমরা চাইলে এই কন্টেন্ট বা কিওয়ার্ড যেগুলো দিচ্ছে এগুলো তোমাকে ডিফারেন্ট ডিফারেন্ট ট্রাই করে করে দেখতে হবে, তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট সার্চ আসবে আসলে। আমি যখন এই যে সার্চ বারে যেরকম কাস্টম সার্চ দিব, তখন দেখবা আমার কাছে যে রেজাল্টগুলো চলে আসছে সেগুলো কিন্তু সবই 23 থেকে 26 সালের রেঞ্জের ডাটা থাকবে। আচ্ছা, এখন এই পেপারগুলো আমরা যখন পড়তেছি, প্রথমত তো টাইম, মানে টাইম একটা ফ্যাক্টর অবশ্যই, বুঝতেই পারতেছো। দ্বিতীয় যে জিনিসটা, সেটা হচ্ছে এই পেপারগুলো অ্যাকচুয়ালি পাবলিশ কোথায় হয়েছে। পাবলিশ মানে হচ্ছে, যেমন ধরো তোমরা যখন কোনো একটা বই কিনো, ওই বইয়ের একটা পাবলিশার থাকে। পাবলিশার মানে কোনো একটা পার্টিকুলার কোম্পানির মতো চিন্তা করতে পারো, এন্টারপ্রাইজের মতো, যারা হচ্ছে বিভিন্ন রেলিভেন্ট টপিকের জার্নাল বা কনফারেন্স কি করে, মানে প্রপোজ করে। ফর এক্সাম্পল, সারা পৃথিবীর অন্যতম একটা জনপ্রিয় পাবলিশারের নাম হচ্ছে IEEE এক্সপ্লোর। ঠিক আছে, IEEE এক্সপ্লোর হচ্ছে বেশ বড় একটা পাবলিশার। তো এবং দেখবা যে এটার বাংলাদেশে সিএস বা ট্রিপলি রিলেটেড যত স্টুডেন্ট আছে মোটামুটি সবাই এই নামটা শুনছে আর কি, একটু হইলেও। এবং স্টুডেন্ট পর্যায়ে বেশ ভালো এনগেজমেন্টও আছে, বিভিন্ন কমিউনিটি করে বা ক্লাবের মতো করে বা সোসাইটি মতো থাকে আর কি। হ্যাঁ, যার আন্ডার অনেক স্টুডেন্ট থেকে শুরু করে টিচার থেকে শুরু করে বিভিন্ন জন বিভিন্ন একাডেমিয়া ইন্ডাস্ট্রি থেকে ইনভলভ থাকে আর কি। তো যেরকম IEEE এক্সপ্লোর একটা পাবলিশার, ঠিক সেরকম সারা পৃথিবীতে আরো অনেক পাবলিশার আছে। তো IEEE তো বেসিক্যালি শুধুমাত্র ধরো ইলেকট্রিক্যাল বা ইঞ্জিনিয়ারিং বা সিএস বা এই রিলেটেড ফিল্ড নিয়ে কাজ করে। কিন্তু পৃথিবীর সব থেকে বড় পাবলিশার যেটা, হ্যাঁ মানে সব থেকে জাদরেল বা নামকরা যে পাবলিশার, যাদের অনেক ভালো ভালো রিসার্চ আছে, ইভেন IEEE থেকেও টপ টপ কিছু রিসার্চ আছে, IEEE অনেক টপ জার্নাল আছে, কিন্তু ওই সেম লেভেলের ওদের আরো বেশি সংখ্যক আছে আসলে। তার নাম হচ্ছে এলস ভায়ার আর কি। ঠিক আছে, তো দেখতেই পারবাই যে যেমন ধরো এটা হচ্ছে সেটা আমি যার কথা বলতেছিলাম, এলস ভায়ার। তাহলে এলস ভায়ারের যদি আমরা পেপারগুলা পাই, তাহলে চোখ বুজে তুমি পেপারগুলাকে মানে চুজ করতে পারো। কারণ এলস ভায়ার পাবলিশারের মানে রেপুটেশন টু মাস হাই আর কি, মানে খুবই ভালো আর কি। হ্যাঁ, তাহলে সিমিলার ওয়েতে এরকম অসংখ্য পাবলিশার তাহলে পাওয়া যাবে, যারা হয় ভালো অথবা কি খারাপ। যদি ভালো হয় তাহলে তো আমাদের পড়তে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি ব্যাড পাবলিশার হয় তাহলে ওই পেপারগুলো কিন্তু আমরা অ্যাকসেপ্ট করব না। তো আমরা যখন হচ্ছে তোমাদের লিটারেচার রিভিউ করাবো, বা তোমরা যখন তোমাদের সুপারভাইজারের সাথে লিটারেচার রিভিউ নিয়ে ডিসকাশন করবা, যে প্রিভিয়াস পেপারগুলা কোনগুলা নেওয়া উচিত, দুইটা কথায় মাথায় রাখবা। নাম্বার ওয়ান, যে টপিক রিলেটেড তোমরা পেপারগুলো পড়বা অবশ্যই যেন তোমাদের রিলেটেড হয়। আর ওই সাল মানে টাইমটা যেন 2023 থেকে 26-এর মধ্যে হয় আর কি। তবে এমন হতে পারে যে আমি ধরো 25টা পেপার নিয়ে স্টাডি করতেছি, 20টা পেপার ধরো আমি পারফেক্টলি 23 থেকে 26-এর মধ্যে পাইলাম, হয়তো বা 4-5টা আমার ঘাটতি পড়তেছে, তখন তোমরা চাইলে একটু পিছাবা, 23 থেকে 22 যাবা, ইন কেস দরকার হলে 21 সালে যাবা। কিন্তু মোস্ট অফ দ্য কেসেসে দেখা যাবে যে তুমি চাইলে 24, 25 বা 26 নিয়েই 25 কেন 50টা পেপারও খুঁজে বের করতে পারবে, কারণ সারা পৃথিবী থেকে প্রচুর পরিমাণে বিভিন্ন টপিকে বিভিন্ন স্টুডেন্ট, একাডেমিশিয়ান, ইন্ডাস্ট্রি পিপল কি করতেছে, কন্ট্রিবিউট করতেছে আর কি। ওকে, তাহলে আমাদেরকে অবশ্যই টাইমের দিকে নজর রাখতে হবে, রেলিভেন্ট টপিকের দিকে নজর রাখতে হবে, যেটা বা যে রিলেটেড তুমি কাজ করবা। আর 3 নাম্বার ব্যাপারটা হচ্ছে এই পাবলিশারের দিকে তোমাদেরকে একটু নজর রাখতে হবে, যেন আমরা যে পেপারগুলো নিব সেগুলো যেন বেশ ভালো পাবলিশারের হয়। যেগুলো ব্যাড পাবলিশার, আমরা সেই ব্যাড পাবলিশারের গুলা নিব না। তো পৃথিবীতে গুড পাবলিশারের সংখ্যাই হচ্ছে লিমিটেড, মানে কম, ব্যাড পাবলিশারের সংখ্যাই হচ্ছে বেশি। এই জন্যে ব্যাড পাবলিশারের যদি লিস্ট দিতে হয় আমারে, তাহলে খুব কঠিন যে কারা ব্যাড পাবলিশার, তো এটা তো আসলে সম্ভব না। তো গুড পাবলিশারের দিকে বরং আমরা যদি একটু ফোকাস করি, তাহলে পেপারগুলো চয়েস করতে সুবিধা হবে। তো আমরা তো অলরেডি দুইটার নাম বললাম, IEEE নাম তোমরাও শুনছো, এলসভায়ারের নামও এখন জানলা, বা আগেও হয়তো বা অনেকে কাজ করে থাকছো, তারা হয়তো বা জানছো। এছাড়াও আরো কিন্তু বেশ কিছু ভালো পাবলিশার থাকতে পারে। যেমন ধর এই যেগুলো তো সবই এলসভায়ার দেখতেছো বা IEEE দেখতেছো। হ্যাঁ, এছাড়া ধর এই যে স্প্রিঞ্জার, এটা কিন্তু বেশ ভালো পাবলিশার। স্প্রিঞ্জার হচ্ছে বেশ একটা ভালো পাবলিশার, তার মানে যদি তোমরা স্প্রিঞ্জারের পেপার পাও অসুবিধা নাই, নিতে পারো। তারপরে হচ্ছে দেখবা যে উইলি, হ্যাঁ উইলি নামে একটা বেশ ভালো পাবলিশার আছে।
তো আমার চোখে এখনো পড়ে নাই, আমি পড়লে দেখাচ্ছি। তারপরে এই যে এসিএম, হ্যাঁ, এদের পাবলিশারটাও ভালো, এসিএম পাবলিশারে তুমি পেপারগুলো নিতে পারো, অসুবিধা নাই, খুবই ভালো। তারপরে উইলির কথা বলতেছিলাম, হ্যাঁ। তারপরে হচ্ছে তোমার ফ্রন্টিয়ার হতে পারে, ফ্রন্টিয়ার একটা গুড পাবলিশার, ঠিক আছে। তো তুমি এরকম পাবা, বিভিন্ন পাবলিশারের এরকম পাবা, কিন্তু ট্রাই করবা অলওয়েজ ভালো পাবলিশারের পেপারগুলোকে নিতে, যে পাবলিশারগুলোর রেপুটেশন হচ্ছে স্ট্রেংথ। এই যে দেখো উইলির কথা বলতেছিলাম, ওটা একটা উইলি পাইলাম, ঠিক আছে, যে উইলি অনলাইন লাইব্রেরি, তো উইলির পেপারগুলো কিন্তু খুবই ভালো আর কি। তারপরে তুমি হচ্ছে ফ্রন্টিয়ারের কথা বলতেছিলাম, ফ্রন্টিয়ারের বেশ কিছু পেপার পাবা সামনে। তবে সব থেকে বেশি পাবা যেটা, সেটা হচ্ছে এলভায়ারের, তারপরে আইট্রিপলি, তারপরে যে স্প্রিঞ্জারের, মানে এদের সংখ্যা বেশি বেশি পরিমাণে পাবা। এছাড়াও ওই যে এসিএম আছে, স্প্রিঞ্জার আছে, হ্যাঁ, তারপরে উইলি আছে, ফ্রন্টিয়ার আছে, ঠিক আছে। এদের এদের পেপারও তুমি পাবা। আহ ঠিক আছে, তাহলে আমরা এই সকল পাবলিশারের পেপারগুলো নিয়ে ট্রাই করব। এবং এর মধ্যেও তোমরা আরেকটু ট্রাই করবা সেই সকল পেপার নিতে যেগুলো আবার জার্নাল পেপার, মানে ভালো জার্নাল পেপার, মনে করো Q1 কোয়ার্টাইল জার্নাল বা Q2 জার্নাল। তো ওটা আমরা আরেকদিন ডিসকাশন করব, ঠিক আছে, যে আজকে এত ডিটেলসে যাইতে চাচ্ছি না। যে Q1 জার্নাল কি বা Q2 জার্নাল কি বা কাদের ইম্প্যাক্ট ফ্যাক্টর আছে, এই জিনিসগুলো একটু দেখে নিতে হবে আর কি। সেটা আমরা আরেকদিন না হয় ডিসকাশন করলাম। এখন আপাতত আমরা একটু বুঝি যে জিনিসটা হচ্ছে, আমরা সে সকল পাবলিশারের পেপার পড়ব যাদের রেপুটেশন স্ট্রং বা ভালো। দ্বিতীয় কথা হচ্ছে টাইমটা ইম্পর্টেন্ট, 23 থেকে 26 ট্রাই করব, পারতপক্ষে না পারলে একটু পিছাবো। আর 3 নাম্বার যে জিনিসটা, অবশ্যই যেন পেপারগুলো কোনো না কোনোভাবে তোমার প্রজেক্টের সাথে বা কাজের সাথে একটু রেলিভেন্ট হয়। মানে কিছুটা মিল থাকবে, আবার পুরাটা মিল থাকবে না, ব্যাপারটা হচ্ছে এরকম, মানে তুমি যেন তোমার মতো করে কিছু কন্ট্রিবিউট করার ওখানে সুযোগ পাও আর কি, ঠিক আছে। তাহলে আমাদের টপিক চয়েসের সময় আমরা যেন অবশ্যই কন্টেম্পোরারি সময়, তুমি যে যে টপিকে এক্সপ্লোর করতে আগ্রহী, ফার্স্ট অফ অল ইউ নিড টু রিড দোজ পেপার, ওই পেপারগুলোকে তুমি পড়ো। এখন একটা পেপারের তো আসলে অনেক কিছু থাকে, হ্যাঁ। যেমন ধরো ফর এক্সাম্পল আমি আমাদের একটা রিসেন্ট পেপারের ডাটা দেখাই, ধরো এটা। তো ফর এক্সাম্পল ধরো এটা তো ফেডারেটেড লার্নিং বা আর্টিফিশিয়াল মানে ডিপ লার্নিং রিলেটেড কাজ আর কি। তো এখন আমরা একটা পেপারে তো আসলে বেশ কিছু মানে সাব পোর্শন থাকে। যেমন ধরো উপরে যে পোর্শনটা দেখতেছি এটাকে বলা হয় হচ্ছে পেপার টাইটেল আর কি, ঠিক আছে, এই যে উপরে যেটা। তারপরে এখানে হচ্ছে অথরদের নাম থাকে, মানে ওই পেপারটাতে কারা কারা কন্ট্রিবিউট করছে। আর এটাকে আমরা বলি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট পোর্শন। অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে কোনো একটা পেপারের সামারি, হ্যাঁ, এবং এটা খুব সংক্ষেপে হয়, এই যে মাত্র দেখো 15 থেকে 20 লাইনে লেখা হয়েছে আর কি। তার মানে অ্যাবস্ট্রাক্ট মানে পুরা পেপারের সামারি। তো তোমরা যখন কোনো একটা পেপার পড়তে যাবা, শুরুতেই এই অ্যাবস্ট্রাক্টটা পড়ে নিতে হবে, কারণ অ্যাবস্ট্রাক্ট পড়লেই তুমি অনেক নলেজ পেয়ে যাবে আর কি, ঠিক আছে। তো শুরুতেই অ্যাবস্ট্রাক্টটা পড়ে নিতে পারো। তারপরে অ্যাবস্ট্রাক্টের পরে নর্মালি যে সেকশনটা থাকে, মানে আমরা এটাকে সেকশন বলি, সেটা হচ্ছে এই যে ইন্ট্রোডাকশন সেকশন, বা সবার শুরু যে সেকশনটা, নাম্বার 1। তাহলে ইন্ট্রোডাকশন সেকশনে তারা যে টপিকটা নিয়ে কাজ করতেছে, তারা যে অ্যালগোরিদম গুলা নিয়ে কাজ করতেছে, তারা যে ডাটা সেট নিয়ে কাজ করতেছে বা এআই মডেলটা নিয়ে কাজ করতেছে, সেগুলা সম্পর্কে কি করছে, ইন্ট্রোডিউস করছে বা প্রবলেম স্টেটমেন্টটা দিছে। কন্টেম্পোরারি যে কাজগুলো আছে তার সাথে তাদের কাজের একটা শার্প ডিফারেন্স বের করতেছে, যে আসলে ওই কাজগুলোর সাথে তাদের নিজের কাজের পার্থক্যটা কোথায়। তারপরে তারা তাদের কাজের মোটিভেশনটা কোথায় পাইছে, নিশ্চয়ই কিছু মোটিভেটিং পয়েন্ট আছে। আর তাদের কাজ অন্যান্যদের কাজের থেকে কতটুকু ডিফারেন্ট বা কতটুকু ভ্যারি করতেছে, বা তাদের কাজের সলিড কন্ট্রিবিউশন গুলা কি, নোবেলটিস গুলা কি, কি কি ইমপ্রুভ করলো, তারা কি শুধু অ্যাকুরেসি ইমপ্রুভ করছে, নাকি তারা একটা মডেলকে লাইট বানাইতে পারছে, যার ফলে ধরো আমার একটু সময় বা টাইম কমপ্লেক্সিটিটা কমে গেছে। অথবা এমন হতে পারে যে তুমি 5টা পেপার পড়ছো, 5টা পেপারে দেখতে পাইছো যে একটা টপিকে 5জন পেপার 5টা ডিফারেন্ট মেথড ইউজ করছে, হ্যাঁ। তো তুমি এ ধরনের হাইব্রিড মেথড ইউজ করতে চাইতে পারো, যে 5টার মধ্যে থেকে তুমি 4টা টপিক চুজ করলে, যে এই 4টাকে কম্বাইন করে তুমি নতুন আর একটা হাইব্রিড মডেল বানাবা, হতে পারে সেটাও তোমার একটা প্রপোজাল থাকতে পারে, ঠিক আছে। তো এটা আসলে ডিপেন্ড করে 1 to 1, যে আমরা আসলে আমাদের কাজটাকে কোন লেভেল অফ স্টেপে নিয়ে যেতে চাই। তুমি যত নতুন কম্পোনেন্ট ইউজ করবা, নতুন একটা ডিফারেন্ট লাইন ক্রিয়েট করবা, তত তোমার কন্ট্রিবিউশনটা কি হবে, বাড়বে, এটা আমরা সবাই বুঝতে পারি। তো আমাদের অবশ্যই অবশ্যই যেন তোমাদের কাজে ভালো কন্ট্রিবিউশন থাকে। ধরো তোমার প্রজেক্ট চয়েস ঠিক আছে, তুমি ভালো ডাটা সেট নিলা, তুমি ধরো ইমপ্লিমেন্টও করলা, বাট হাউএভার তোমার যদি কাজের শার্প বা খুব ভালো যদি কন্ট্রিবিউশন পয়েন্ট না থাকে, তার মানে তুমি যদি খুব নতুন কিছু এখানে ইন অ্যাডিশন না করতে পারো,
তাহলে কিন্তু সেটাকে আমরা ক্যাপস্টোন প্রজেক্ট হিসেবে অ্যাকসেপ্ট করতে পারবো না আনফরচুনেটলি। এবং ডেফিনেটলি ওই বোর্ড বা ভাইভাতে তোমাকে নেগেটিভ রিমার্কস করবে। শুধু ওখানে না, কোর্স টিচার হিসেবে আমি বা তোমার যে সুপারভাইজার থাকবে তারাও কিন্তু তোমাকে নেগেটিভ রিমার্কস করবে যদি এরকম অ্যাবসেন্স অফ মার্কিং থাকে। তো এই জিনিসগুলোতে আমাদেরকে খুব নজর দিতে হবে। আচ্ছা, তার মানে তোমরা চাইলে তোমাদের যখন টপিক রিলেটেড পেপারগুলো পড়বা, এই অ্যাবস্ট্রাক্ট এবং ইন্ট্রোডাকশনটা খুব ভালো করে পড়বা, ঠিক আছে? তারপরে তোমরা যে জিনিসটা দেখতে পারো, প্রত্যেকটা পেপারের ভেতরে গেলেই মানে অন্যান্য অনেক কন্টেন্টস থাকবে, কিন্তু প্রত্যেকটা ভেতরের পেপারে এরকম একটা একটা বা একের অধিকও থাকতে পারে, এক বা একাধিক মেথোডোলজি ডায়াগ্রাম বলে এটাকে, কেউ কেউ এটাকে ফ্রেমওয়ার্ক ডায়াগ্রাম বলে, কেউ এটাকে ইউআই ডায়াগ্রাম বলে, হ্যাঁ, মানে ডিফারেন্ট ডিফারেন্ট নাম আছে, বা ফ্লো চার্ট বলে এরকম। ফ্লো চার্ট মতো চিন্তা করতে পারো, বা একটা মেথোডোলজিক্যাল ডায়াগ্রাম, মানে এটা জেনারিক টার্ম আর কি, এরকম দেখবা। তার মানে হচ্ছে তারা তাদের কাজটাকে বা যে কাজটা তারা আসলে প্রপোজ করতেছে কিভাবে সাজাইছে, কিভাবে রিপ্রেজেন্ট করছে, সেটার ফ্রম দ্য বিগিনিং টু এন্ড কি কি স্টেপগুলো আছে সেগুলার একটা সামারি আকারে এরকম গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করে। এবং তোমাদেরকেও করতে হবে এই সেমিস্টারে সেটা, মানে তোমাদের কাজের থিওরিটিক্যাল পোর্শন এবং ইমপ্লিমেন্ট যেটা নেক্সট সেমিস্টারগুলোতে করবা, সেই টোটাল যে গাইডেন্স বা ওয়েটা সেটাকে কিন্তু গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করে আমাদেরকে দিতে হবে, দেখাতে হবে, এবং বলতে হবে সেখানে প্রত্যেকটা পয়েন্ট যেন রেলিভেন্ট হয়। ধরো একটা কাজের ABCD স্টেপ আছে, এখন তুমি যদি এর পরে ডি লিখে দাও তারপরে সি এবং বি লিখো, তাহলে কিন্তু হবে না। তার মানে নিশ্চয়ই প্রত্যেকটা কাজের কি আছে, একটা পার্টিকুলার ওয়ে আছে। তো এটা কিন্তু ওই বোর্ড মেম্বাররা সবাই জানে। তো তুমি যখন তোমার একটা নোবেল কাজকে এখানে প্রেজেন্ট করতেছো, তখন কিন্তু ধরে বসবে যে তুমি যে এই স্টেপের পর স্টেপ করলা, ওয়াই, মানে এটা করার কারণটা কি, বলে কি লাভ পাবা তুমি। প্রত্যেকটা কোশ্চেনের কিন্তু তোমাকে আনসার দিতে পারতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, তুমি যে একটা কম্পোনেন্ট অ্যাডিশন করলা, এই কম্পোনেন্ট কি আগে কেউ এডিশন করে নাই, হয়তো বা করছে, তাহলে কেন এডিশন করলা? আর এডিশন যদি করো, অসুবিধা নাই, তাহলে তোমার নতুন নতুনত্বটা কি, মানে তুমি নতুন এমন কি নিয়ে আসতে পারতেছো যেটা আগে আরেকজন ফেল করছে। ওই জিনিসগুলোর ব্যাপারে একদম শার্প এবং ক্লিন আইডিয়া লাগবে যে আমরা ঠিক এভাবেই স্যার বা ম্যাডাম করছি আর কি, বুঝতে পারছো? আচ্ছা, তো অবশ্যই তোমরা তাহলে একটা পেপারের মেথোডোলজিক্যাল ডায়াগ্রামের স্টেপগুলা দেখবা, বুঝার ট্রাই করবা, চাইলে এই ছবিটাকে স্ক্রিনশট নিয়ে বা এখান থেকে ক্রপ করে বা পেপারটাকে ফাইল হিসেবে, এখন তো লার্নিং এর জন্য আমরা জিপিটি বা গ্রকের মতো LLM প্রচুর ইউজ করি, তো ওয়াই নট আমি ওটা দিয়ে আমি একটু ট্রেন করি। ট্রেন করার পর দেখি যেটা আমি বুঝতে পারতেছি না, আন্ডারস্ট্যান্ড করতে পারতেছি না, লেটস এক্সপ্লোর, মানে ওটাকে এক্সপ্লোর করে আসলে দেখতে হবে যে আসলে আসলে কি, এটা কেন করলো বা এটা কি করা উচিত কিনা। হ্যাঁ, কারণ এমনও তো হতে পারে তোমার কাছে মনে হতে পারে এটা ভুলভাবে ডিজাইন করা হয়েছে। তো ভুলভাবে ডিজাইন করা মনে হইলে তো আর হবে না, তোমাকে ওটাকে এভিডেন্সলি প্রুভ করতে হবে, দেখতে হবে যে অ্যাকচুয়ালি হয় কিনা, বা আমি যেটা জানি সেটাই একমাত্র পৃথিবীতে ওয়ে না, হয়তো বা থাউজেন্ডস অফ অ্যানাদার ওয়েস আছে, ঠিক আছে? তার মানে এই জিনিসগুলোই আসলে তোমার ক্যাপস্টোনের সাথে রিলেটেড, সবকিছুকে মেজারমেন্টে নিয়ে আসতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, তোমরা যখন রিপোর্ট রাইটিং করবা, এই সেমিস্টারে কিন্তু তোমাদের আপ টু 3 চ্যাপ্টার পর্যন্ত, মানে ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ এবং মেথোডোলজি, এরকম 3টা চ্যাপ্টার কমপ্লিট করে জমা দিতে হবে বোর্ডের কাছে সুপারভাইজারের সাইন নিয়ে। তো ওখানে তোমাদের এই মেথোডোলজির যে ডায়াগ্রামটা থাকে তার উপর বেসিস করে ওয়ান বাই ওয়ান যে সাব স্টেপগুলো থাকে সবগুলার কিন্তু ইন ডিটেলস এক্সপ্লেনেশন লাগবে, মানে এরকম বর্ণনা লাগবে। সে বর্ণনাগুলো করার সময় তোমার এরকম টেবিলের দরকার হতে পারে, এক বা একাধিক ছবির দরকার হতে পারে। তুমি যদি নিজে কোনো একটা অ্যালগোরিদম ডিজাইন করো, তাহলে সেই অ্যালগোরিদমটাকে এরকম অ্যালগোরিদমিক উপায়ে, মানে শুধু কোডের মতো লিখতে হতে পারে। তারপর দেখো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দরকার হবে তোমার, কারণ আমরা যদি AI নিয়ে কাজ করি তাহলে তো ম্যাথ ইকুয়েশন ছাড়া ওখানে আসলে কিছু নাই। ওইখানে হয় প্রবাবিলিটিস আছে, অথবা লিনিয়ার অ্যালজেব্রা আছে, বা ইন্টিগ্রেশন আছে, হ্যাঁ, বা কনভলিউশনাল লেয়ার আছে, ঠিক আছে? এই জিনিসগুলোই তোমার কাজ। লাপ্লাস ট্রান্সফরমেশন আছে, প্রবাবিলিটি আছে, এই জিনিসগুলোকে তোমাকে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে পারতে হবে। যদি কোথাও কমপ্লেক্সিটি রিলেটেড ইস্যু থাকে তাহলে ওই কমপ্লেক্সিটি ইস্যুগুলোকে অ্যাড্রেস করতে হবে, ঠিক আছে? এভাবে কিন্তু আসলে মেথোডোলজি সেকশনগুলোকে ওয়ান বাই ওয়ান আমরা রিপোর্ট ডাউন করি। আর পরবর্তী সেমিস্টারগুলোতে তোমরা যে ওটাকে অবশ্যই কোডিং কোডিং বা কোডে রূপান্তরিত করতে হবে, সফট কোডে। সেটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হতে পারে। তার উপর বেসিস করে যে রেজাল্টগুলো পাবো বা গ্রাফগুলো পাবো বা ধরো ডেটাগুলো পাবো, সেগুলোকে আমরা এরকম বিভিন্ন ট্যাবুলার উপায়ে বা ইমেজ উপায়ে, মানে বিভিন্ন উপায়ে আসলে রিপ্রেজেন্ট করা হয়, থাউজেন্ডস অফ উপায় আছে আসলে। হ্যাঁ, তো এটাকে আমরা বলি রেজাল্ট সেকশন, মানে যেখানে তুমি আসলে তোমার রেজাল্ট গুলাকে
ওয়ান বাই ওয়ান বিভিন্ন ওয়েতে কি করছো, রিপ্রেজেন্ট করবা। আর সবার শেষে যায় ধরো একটা এরকম থাকে যে তুমি তোমার কাজের কিছু কি করবা, মানে ফাইন্ডিংস দিবা, যে তোমার কাজের গুরুত্বটা কোথায়, তোমার কাজের অ্যাপ্লিকেশন সাইটটা কোথায়, বা তোমার কাজের মধ্যে লিমিটেশন আছে কিনা। তাহলে এটা ডিসকাশনে স্বীকার করো যে আমার এই কাজের এই লিমিটেশন আছে। ঠিক আছে। আর সবার শেষে থাকে মোটামুটি কনক্লুশন এবং একটা ফিউচার ওয়ার্ক, যে আমার যে কাজটা করছি সেটা ঠিক এই এই কাজ করতে পারে, আমার কাজটা লিমিটেড এরকম, বা আমার কাজের কন্ট্রিবিউশনের মেইন পয়েন্টগুলো ঠিক এ বি সি ডি কাইন্ড অফ হচ্ছে এরকম। আর সবার লাস্টে থাকে হচ্ছে একটা ফিউচার ওয়ার্কের মতো একটা ছোট্ট একটা প্যারাগ্রাফ, যেখানে আসলে আমরা বলি যে ইন ফিউচার, যে আসলে আমরা এখানে কি, মানে কোন জিনিসটা ইনকর্পোরেট করতে চাই বা ইনক্লুড করতে চাই। বুঝতে পারছো? তার মানে ইন সামারিতে একটা পেপারে এই ধরনের কন্টেন্টসই তোমরা পাবা মোটামুটি, এই যে আমরা যেরকম তোমাদেরকে বাইরে থেকে আউটলুকটা দিলাম। আচ্ছা, এনিওয়ে, আমরা যখন হচ্ছে লিটারেচার রিভিউ নিয়ে পড়বো, তখন তোমাদেরকে আরো একটু ডিটেলস বা তোমরা আর একটু নিজেরা স্টাডি করতে থাকো, কিছু প্রবলেম পাবা। তখন আমরা কোশ্চেন আনসারের ভিত্তিতে এই জিনিসগুলো আরো ডিসকাশন করবো, যে আসলে আরো ডিপলি বা অ্যাকচুয়ালি কোন কোন টপিক বা কোন কোন কন্টেন্ট আরো শার্পলি পড়া যায় আর কি। ঠিক আছে, মানে এটা জাস্ট একটা বিগার বিগার পিকচারের মতো, যে তুমি বিগার পিকচার পাইছো, কিন্তু ওর ভিতরের মেন মেন কম্পোনেন্ট এখনো এক্সপ্লোর করা অ্যাকচুয়ালি বাকি। তো প্রচুর পড়তে হবে তোমাদের, না পড়ালেখা করলে কোনো লাভ হবে না এখান থেকে। কোনো আউটপুট নিউ তুমি জেনারেট করতে পারবে না, এবং আলটিমেটলি তুমি একজন ব্যাড গ্রাজুয়েট হয়ে এই ইউনিভার্সিটি থেকে বের হবা, যার আসলে অ্যাকচুয়ালি কোথাও ভ্যালু নাই, না হায়ার স্টাডিতে, না একটা পার্টিকুলার সফটওয়্যার কোম্পানিতে, না তুমি অ্যাজ এ হিউম্যান বিইং, অথবা যে কোনো জব ফিল্ডের জন্য। কারণ তুমি যদি কন্টিনিউটি না রাখো, জব ফিল্ডে যায় তোমার বস যদি 10টা কাজ দেয়, তুমি তো হাঁপায় উঠবা। তো তোমার প্রমোশনটা হবে কিভাবে আসলে? ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু পেপার টপিকের বাইরে আসি। সেটা হচ্ছে তোমাদের নেক্সট আমরা আরেকটা সেশন নিব, মেইন একটা ইম্পর্টেন্ট সেশন হবে। তো সেই সেশনের আগে আমরা একটু আরেকটু এক্সপ্লোর করি যে আমাদের কাজটা কিভাবে শুরু করা উচিত। সো সেটা নিয়ে একটু ডিসকাশন করি। ধরো তোমাদের সেকশন হচ্ছে 6, তার মানে মনে হয় তোমরা এআই মেজর যতদূর বুঝতেছি। তার মানে যখন তোমরা এআই মেজরকে চয়েস করছো, নিশ্চয়ই তোমাদের একটা টার্গেট আছে, যে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এই রিলেটেড জিনিসগুলোকে এক্সপ্লোর করব। তো এআই অ্যাকচুয়ালি একটা কন্টেম্পোরারি টপিক, মোটামুটি 2010 বা এর পরবর্তীতে এটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি শার্পলি বেড়ে গেছে। বর্তমানে এর এমন একটা স্টেটে চলে গেছে যেটার অনেক ডোমেইন ক্রিয়েট হয়ে গেছে। ধরো এখন যারা এলএলএম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে অ্যাডভান্স বা ছোট ছোট যে মডেলগুলো আমরা এখন সারা বিশ্বে রিলিজ হতে দেখতেছি, তুমি যদি চিন্তা করো যে আমি এখনই ঢাকায় বসে আমার বাসার কম্পিউটারে একটা এসএলএম বানাবো, মানে শর্ট ল্যাঙ্গুয়েজ মডেল বা একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বানাবো, ইটস কোয়াইট ডিফিকাল্ট অ্যাকচুয়ালি। এটা 99% কেসে ইম্পসিবল আসলে। কারণ হচ্ছে তুমি তোমার এই ক্যাপাসিটিতে এটা বানাইতে পারবা না। এটার অনেক ছোট খাটো ওয়ান আর অ্যানাদার কম্পোনেন্টস একটা আরেকটার সাথে রিলেটেড বা রিলিভেন্ট আর কি। তুমি যে কাজটা করতে পারবা হয়তো বা ওইটার হাইস্ট লেভেলে বসে, সেটা হচ্ছে কারেন্টলি অ্যাভেলেবল যত ধরো এলএলএম মডেলগুলো আছে, সে মডেলগুলোকে তুমি তোমার ডাটা দিয়ে ফাইন টিউন করতে পারবে। ব্যাপারটা হচ্ছে এরকম, যে ধরো সে ফর যে জিপিটি 3.54 বা 5.2, ওটা তো থাউজেন্ডস না, বিলিয়নস অফ ডেটা দিয়ে কি প্রিটেন্ড, মানে ওকে ট্রেন করা হয়েছে। এখন হয়তোবা তুমি তোমার ইউনিভার্সিটির যে ডাটা সেটা তোমার কাছে আছে, যে ডাটা ওদের কাছে নাই, মানে এটা একটা লোকাল ডাটার মতো চিন্তা করো। এবং তুমি চাচ্ছ যে তোমার লোকাল ডেটার উপরও একটা এলএলএম মডেল কিরকম পারফর্ম করে তুমি জানতে। তাহলে তুমি যদি শুধুমাত্র প্রিটেন্ড একটা এলএলএম কে তোমার ডাটার উপরে টেস্ট করো, তো খুব বেশি ভালো যে রেজাল্ট আসবে এমন বলার সুযোগ নাই। হ্যাঁ, কারণ ওই ডেটা তো বেসিক্যালি ও দেখে নাই, হয়তোবা রিলেটেড কিছু প্যাটার্ন দেখছে, যার উপর বেসিস করে বেশ কিছু প্রেডিকশন করবে বা তোমার টাস্ক হয়তোবা করবে, কিন্তু দেখবে যে তোমার মন মতো হবে না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের করতে যেটা হবে, ওই এলএলএম এর যে ট্রেইনার, মানে ওর যে ব্রেইনটা, আর্টিফিশিয়াল ব্রেইনটা, ওকে আর একটু টিউন করতে হবে। টিউন করার অর্থ হচ্ছে কি, যে তুমি তোমার যে র ডেটা, মানে তোমার যে ধরো কারেন্ট লোকাল র ডেটা, সে র ডেটাকে লেভেলিং করতে হবে, যে সাপোজ এই ডাটার জন্য আমি এরকম রেসপন্স চাচ্ছি। তার মানে ধরো আমাদের কাছে টোটাল 10,000 ডেটা আছে, তাহলে আমি কি করলাম যে 6,000 ডেটা ওকে ফিট করলাম, মানে ওর মাথার মধ্যে দিয়ে দিলাম, যার মধ্যে প্রত্যেকটা ডেটার অ্যাকচুয়াল লেভেলটা দেওয়া থাকবে, যে এইটার এগেনস্টে এরকম রেসপন্স হওয়া উচিত। তাহলে ও কিন্তু তোমার যে লোকাল ডেটা তুমি যেরকম ইভালুয়েশন চাচ্ছ, সে ডেটা সম্পর্কে ওর একটা নতুন আইডিয়া হয়ে যাবে। এবং প্রিভিয়াসলি যেহেতু ও
থাউজেন্ডস অফ বা বিলিয়নস অফ ডেটা দিয়ে প্রি ট্রেন্ড, ও এই ডাটার নলেজটাকে প্রিভিয়াস নলেজের সাথে ফিউশন করতে পারবে, করে ওর ব্রেনটাকে আরো শার্প করে ফেলতে পারবে। শার্প করলে কি হবে, ফার্দার ওয়ার্ল্ড ওর যখন তোমার লোকাল ডেটা দিয়ে ট্রেন হয়ে গেল বা টিউন হয়ে গেল, নেক্সট টাইম থেকে তুমি যখন তোমার ধরনের বা লোকাল ডেটা ওকে প্রেডিক্ট করতে দিবা বা ওকে একটা অ্যাকশনস পারফর্ম করতে দিবা বা একটা রেসপন্স এক্সপেক্ট করতেছো, তখন সেটা আগের থেকে অনেক অনেক বেটার আসতেছে। এখন কথা হচ্ছে, একজন ইঞ্জিনিয়ার হিসেবে বা কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েট হিসেবে খালি পারফরমেন্স ভালো আসছে তাতেই নাচানাচি করে আসলে লাভ নাই। পারফরমেন্স তো অনেকভাবেই ভালো হয়ে যাইতেই পারে। ধরো তুমি একটা টিউটোরিয়াল দেখেও একটা হ্যাকস শিখে যাইতে পারো, এখন হ্যাঁ হ্যাকস অ্যাপ্লাই করলে অ্যাকুরেসি বেড়ে যায় গেছে, অসুবিধা নাই। সমস্যা হচ্ছে যে ওটা কেন বাড়লো সেটা তোমাকে জানতে হবে, কারণ তুমি যদি না জানো তাহলে পরের যে লোকাল ডেটা নিয়ে তুমি কাজ করবা সেটার জন্য তো আর ওই একই উপায়ে বাড়বে না। তোমাকে ওটাকে ইমপ্রুভ করতে গেলে তোমাকে কোর লজিকটা জানতে হবে, যে কোথায় মডেলটা ট্রেন হচ্ছে, কিভাবে ট্রেন হচ্ছে, কি শিখতেছে, ওর নিজের যে নলেজ বা ওয়েট সেটাকে কিভাবে আপডেট করতেছে, যেটার উপর বেসিস করে একটা মডেল আসলে ফার্দার ট্রেন হয় বা বায়াসটা আপডেট করে, সেই কম্পোনেন্টস গুলো কি সবগুলা কিন্তু মাথায় নিয়ে তারপর আগাইতে হবে। ঠিক আছে? তো এই যে এআই যখন কোর্সটা বা সামথিং এআই রিলেটেড জিনিসগুলোকে তোমরা নিছো, তখন থেকে কিন্তু তোমরা জানো যে অ্যাকচুয়ালি তোমাদের জন্য অনেকগুলা স্ট্রাগল ওয়েট করতেছে। তার মধ্যে নাম্বার ওয়ান স্ট্রাগল হচ্ছে প্রচুর ম্যাথমেটিক্স এবং প্রচুর ম্যাথ রিলেটেড কম্পোনেন্টস গুলাকে এখানে সন্নিবেশ করতে হবে। কারণ আমরা বাইরে থেকে যে স্মার্ট এআই মডেলগুলোকে দেখি, দেখে মনে হয় যে চমকপ্রদ, না জানি এর মধ্যে কি টেকনোলজি আছে। টেকনোলজি ইজ নিউ, বাট এর ভেতরে যে কম্পোনেন্ট এগুলাকে কাটাকাটি করলে বা যদি আমরা ধরো এগুলাকে ডাইসেকশন করি ছোট ছোট কম্পোনেন্টে, তাহলে তুমি যে ইউনিট গুলা পাবা সেগুলো আজ থেকে 100 বছর আগে বানানো ছিল, বা হয়তো বা গত 50 বছরে বানানো হয়ে গেছে আর কি। ঠিক আছে? তার মানে ওখানে হয়তো বা সিম্পল ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদমিক যে লজিক গুলা সেটাও আমার আছে, স্ট্যাটিস্টিক্স আছে, আমার লিনিয়ার অ্যালজেব্রা আছে, আমার ইন্টিগ্রেশন আছে, প্রবাবিলিটি আছে। আর আর একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে এই জিনিসগুলাকে একত্রিতভাবে রূপ দেয়া, মানে কার্নেল যেটাকে বলা হয়। তো এই অ্যাজ এ হোল এটাই অ্যাকচুয়ালি একটা এআই, এবং এটাই ধীরে ধীরে বিভিন্ন উপায়ে বিভিন্ন প্রবলেম সলভ করে, গ্র্যাজুয়ালি এইভাবে হয়ে আসছে। ঠিক আছে? এই জন্য আমরা বাইরে থেকে যা দেখি, দেখে যতটা লাক্রেটিভ মনে হচ্ছে এআই, এটাকে ভাঙলে তখন তোমার মন খারাপ হয়ে যেতে পারে যে আসলে এইটা যে এআইটা তো জানি না। আসলে সারা পৃথিবী এইভাবেই চলে, তুমি যখন কোনো একটা নতুন টেকনোলজি নিয়ে আসবা তুমি আসলে ফিউশন করেই নিয়ে আসতেছো, এবং সেটা একটা ম্যাথমেটিক্যালি সলিড হইতে হয়। ম্যাথমেটিক্যালি সলিড না হলে দুনিয়াতে কোনো টেকনোলজি সার্ভাইভ করে না আসলে। ঠিক আছে? তো এখন তোমরা যে প্রজেক্টগুলো আসলে চয়েস করতে পারো সেটা নিয়ে আমরা এখন একটু ডিসকাশন করি। যেহেতু তোমাদের এআই মেজর, দেখবা যে তোমাদের মোস্ট অফ দা কেজেই তোমরা যে প্রজেক্টগুলো নিতে নিতে আগ্রহী হবে বা করবা, তার মধ্যে বা মোটামুটি দেখা যায় আর কি, একটা দিক হতে পারে কম্পিউটার ভিশন রিলেটেড। বেশ প্রিটি কমন টাইপ অফ এরকম আমরা প্রচুর প্রজেক্ট দেখি। যে ধরো ফর এক্সাম্পল বিভিন্ন মেডিকেল হেলথ কেয়ারের যে ইমেজ ডেটাগুলো আছে, হ্যাঁ, হতে পারে সেটা ব্রেন টিউমার হতে পারে, হতে পারে তোমার কিডনি স্টোন হতে পারে, হতে পারে স্কিন ক্যান্সার ডেটা ইমেজ হতে পারে। ঠিক আছে? আবার এগ্রিকালচারাল ইমেজ ডেটাও হতে পারে। ধরো বিভিন্ন গাছ পাতা ফুল ফল এগুলো তো বিভিন্ন ধরনের ডিজিজ হয়, সেগুলার প্রচুর প্রচুর ইমেজ ডেটাগুলো পাওয়া যায়, হ্যাঁ, ডিজিটাল ডেটাগুলো অ্যাভেলেবেল। এই ধরনের কাজ সব থেকে বেশি দেখা যায়। কিন্তু খারাপ যে ব্যাপারটা, তোমরা ট্রাই করবা এই ধরনের ডাটাগুলো নিয়ে যদি কাজ করো, তাহলে নোবেল কন্ট্রিবিউশন করা এই জায়গাগুলোতে কিন্তু টাফ। বাট এই ধরনের ডাটা নিয়ে কাজ করা বা ইনিশিয়েট করাটা বা লার্ন করাটা সোজা। কারণ এই রিলেটেড থাউজেন্ডস অফ না, মিলিয়নস অফ বা বিলিয়নস অফ প্রজেক্ট অলরেডি অ্যাভেলেবেল, বা বিলিয়নস অফ তুমি টিউটোরিয়াল বা এই জিনিসগুলো প্রচুর পাওয়া যাবে আর কি। ঠিক আছে? অ্যাকচুয়ালি যদি খুব ভালো লেভেলের কাজ করতে হয়, বা তুমি যদি চাও তোমার টার্গেট আরো থাকে যে অ্যাকচুয়ালি আমি মাস্টার্স বা পিএইচডি তে একটা জাস্ট অ্যাডমিশন নিব যেখানে আমি এই পেপারটা, কারণ সেটা একটা বিগ ভ্যালু অ্যাডিশন করবে, যে ধরো তোমার পুরো সিজিপিএর থেকেও বিগ ভ্যালু ক্যারি করবে, কারণ একটা টপ লেভেল জার্নালের ভ্যালু। আমি যদি আসলে একটা অ্যাকচুয়ালি টার্গেট করি যে আমি Q1 পেপার পাবলিশ করব বা কোয়ার্টাইল ওয়ান ক্যাটাগরি জার্নাল পাবলিশ করব, তাহলে কিন্তু শুধুমাত্র এরকম এই ধরনের যে ডাটা সেট গুলার কথা বলতেছিলাম বা কম্পিউটার ভিশনের যে ডেটা গুলা বলতেছিলাম, এটা নিয়ে কাজ করলে কিন্তু এই সময়ে এসে মানে 2026 সালে এসে সম্ভব না। খুব ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট হয়ে গেছে। কারণ এই কাজগুলা গত 2-3 বছরে এত বেশি পাবলিকেশন হয়েছে
দ্য ফিল্ড ইজ অলরেডি স্যাচুরেটেড। হ্যাঁ, তো তুমি যদি ডিপ লার্নিং বা ডিপ নিউরাল নেটওয়ার্ক, গ্রাফ নিউরাল নেটওয়ার্ক নিয়ে এই জিনিসগুলো নিয়ে এক্সপ্লোর করো, মানে এই ধরনের ডেটা নিয়ে, এগুলো ল্যাব প্রজেক্ট হতে পারে। মানে তোমাদের বড়জোর এখন ল্যাবের যে প্রজেক্টগুলো হয় নিউরাল নেটওয়ার্কে, ডাটা মাইনিং এ বা সে ফর প্যাটার্ন রেকগনিশন, ওটা হতে পারে। এটা তুমি হয়তো বা লার্নিং পারপাসে শিখা হতে পারে, কিন্তু এইটা ক্যাপস্টোন হইলে তোমার খুব বেশি মার্কস ক্যারি করতে পারবা না। রাদার দেন তুমি যদি এরকম কাজ করতে পারো যেটা কাইন্ড অফ মাল্টি মডাল ডেটা নিয়ে কাজ করে। মাল্টি মডাল মানে বুঝতে পারতেছো যে এক ধরনের না, একাধিক ধরনের ডেটা। ফর এক্সাম্পল ধরো, আমরা যখন ফেসবুকে পোস্ট করতেছি কোনো একটা কন্টেন্ট, তখন হয়তোবা আমি একটা টেক্সটের একটা পোর্শন রাখছি, ইনবক্স পোর্শনের মতো, আর সাথে আমার একটা ইমেজ আছে, একটা ছবি আছে, বা এক বা একাধিক ইমেজ আছে। তারপর আমি ধরো বিভিন্ন লোকেশন শেয়ার করছি, বিভিন্ন ট্যাগ লাইন ইউজ করছি। তাহলে আমি যদি এখান থেকে ডাটা এক্সট্রাক্ট করি, তাহলে কিছু পাবো মেটা ডাটা, এই যে লোকেশন, ট্যাগ লাইন করা, হ্যাঁ, বা অ্যাড্রেস করা, এই জিনিসগুলো আর কি, লোকেশন এগুলো। আবার ধরো কন্টেন্টস হিসেবে টেক্সট পাবো, সেটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কিন্তু হতে পারে। বাংলা হতে পারে, ইংলিশ হতে পারে, বেঙ্গলিশ হতে পারে, বা কোড মিক্স হতে পারে, মানে বিভিন্ন অল্টারনেটিভ ল্যাঙ্গুয়েজেও হতে পারে, অন্যান্য ল্যাঙ্গুয়েজও হতে পারে। আবার সাথে একটা ইমেজও পাচ্ছি। আবার সব ইমেজে শুধু যে মানুষ বা পশু পাখি থাকবে তা তো না। এমনও তো অনেক ইমেজ আছে যেখানে কি আছে, ইমেজের পিছনে একটা টেক্সট আছে, মানে এমবেড করা টেক্সট আছে। যেমন ধরো প্রচুর পরিমাণে যে মিমস বা মেমস যে ডাটাগুলো পাওয়া যায়, ঠিক আছে, এখানে কি দেখো যে ধরো কোন একটা ক্যারেক্টার বা এক একাধিক ক্যারেক্টার আছে, পাশে হয়তো একটা টেক্সট, টেক্সট এমবেড করা। ঠিক আছে, টুইটার বা ধরো বিভিন্ন সোশ্যাল সাইট বা মিডিয়াগুলোতে তুমি প্রচুর পরিমাণে পাবা। আবার তুমি যদি ধরো অ্যামাজন বা এই যে ধরনের সুপার শপগুলোর কথা চিন্তা করো, ই কমার্সের কথা চিন্তা করো, সেখানেও কিন্তু এই যেরকম তো ডেটা আছে। ধরো একই সাথে ইউজারের ছবি বা প্রোডাক্টের ছবি, আবার সাথে সাথে ইউজারের রিভিউ আছে। তাহলে আমি যদি অ্যাজ এ হোল কয়েক ধরনের ডেটাকে বা মোর দ্যান ওয়ান ডেটাকে কম্বাইন করে কোনো একটা টাস্ক অ্যাকমপ্লিশ করতে চাই, তাহলে সেটাকে বলা হয় মাল্টি মডাল ডেটা নিয়ে কাজ করা। তো মাল্টি মডাল কেন ডেটা? কারণ আমরা, খেয়াল করো, আমরা এখন যে জিপিটি, গ্রক বা যে এলএলএম গুলা ইউজ করতেছি, তার কাছে কি শুধুমাত্র শুধু টেক্সট দিই? অবশ্যই না। আমি ইমেজ দিই, আমি কোনো একটা ফাইল দিতে পারি, টেক্সট দিতে পারি, কমান্ড দিতে পারি, কোনো একটা কোডের স্নিপেট দিতে পারি, কোনো একটা সাউন্ড বা ভয়েস দিতে পারি, এনি ফাইলস আই ক্যান আপলোড। তাহলে ও কিভাবে এত ডেটা, এত ধরনের ডেটাকে প্রসেস করতে পারতেছে? কারণ সে মাল্টি ভ্যারিয়েট, মাল্টি মডাল ডেটাকে কি করতে পারে, অ্যাকমপ্লিশ করতে পারে। এই রিলায়েবিলিটি তার আছে। তার মানে তোমার এখন বর্তমান সময়ের কথা চিন্তা করলে তোমার এই ধরনের ডেটা নেওয়া উচিত, যেখানে তুমি মাল্টি মডাল টাইপ অফ ডেটা নিয়ে কাজ করার স্কোপ আছে। আদারওয়াইজ তোমার ফিল্ড অনেক ন্যারো হয়ে যাবে, তুমি ভালো পাবলিকেশনস করতে পারবা না, এবং তুমি যে সালে পাশ করবা 2027-এ যায়, সে সময় সারা পৃথিবীর পার্সপেক্টিভে মানুষজন আরো অনেক আগায় গেছে আর কি। ঠিক আছে। আর কম্পিটিশনাল পাওয়ারে যেহেতু একটা হিসাব নিকাশ আছে, সেক্ষেত্রে ওই মাল্টি মডাল দিয়ে হয়তো বা তুমি সর্বোচ্চ যে কে গোল, বা যদি কারো ভালো জিপিইউ ইউনিট থাকে পারচেস করা 12, 16 বা 32 জিবি, তারা মোটামুটি ভালোই পারফর্ম করতে পারবে। আদারওয়াইজ কিন্তু লার্জ স্কেলে কাজ করতে গেলে তোমার হিউজ কম্পিটিশনাল পাওয়ার লাগবে, যেটা 90% কেসেই হয়তো বা আনঅ্যাভেলেবেল। হ্যাঁ, তো এই জিনিসগুলোকে মাথায় রেখে তোমাদের প্রজেক্ট চয়েস করা উচিত, টপিক চয়েস করা উচিত, নিজেদের মধ্যে ফার্দার ওয়ান টু ওয়ান আবারও কমিউনিকেট করা উচিত। এবং তোমাদের প্রজেক্ট চয়েসের সময় অবশ্যই অবশ্যই যার তোমার রেকমেন্ডেশন বা নিবা, গাইডলাইন্স নিবা, সে হচ্ছে এককভাবে তোমার সুপারভাইজার। মানে তা তোমরা এবং তোমার সুপারভাইজার মিলেই তোমরা কিন্তু তোমাদের প্রজেক্টটা চয়েস করবা, ঠিক আছে, বা প্রজেক্টের টপিক চয়েস করবা, বা কি কি ফিচার বা কি কি মানে জিনিসগুলাকে ওখানে ইনকর্পোরেট করা যেতে পারে, এগুলাকে অ্যাডিশন করো। না হলে কিন্তু পরে ঝামেলায় পড়ে যাবা। কারণ বোর্ডে যখন আসতেছে বা আমার কাছে আসতেছে, আমরা কিন্তু ল্যাকিংস খোঁজার জন্য এখানে বসে আছি, আমাদেরকে এমপ্লয় করা হয়েছে। আর আমাদের কাজই হচ্ছে ওখানকার ল্যাকিংস বের করা, যাতে আমরা বুঝতে পারি যে তোমার কাজের দুর্বলতা কোথায়, স্ট্রেংথটা কই। স্ট্রেংথের জন্য থেকে যদি তোমার উইকনেস বেশি হয়ে যায়, তো তখন কিন্তু সমস্যা আর কি। ঠিক আছে। এই জন্য কাজগুলা যখন করতে হবে, আমরা নিজেরা অবশ্যই বসবো, কিন্তু তোমাদের যারা প্রিভিয়াস সুপারভাইজার যেহেতু প্রচুর কাজ দেখছে বা করছে প্রিভিয়াসলি, তাদের সাথে ডিসকাস করো। তোমার যারা ইমিডিয়েট সিনিয়র, যারা এই স্টেজগুলো পার হয়ে গেছে, এবং ওইরকম সিনিয়র না, মানে যে সিনিয়র যারা ভালো গ্রেড পায় পাস করছে বা ভালো একটা জায়গায় যাচ্ছে, হ্যাঁ, অলরেডি ইউএসএ যাচ্ছে, কানাডা যাচ্ছে, যে জায়গা যাচ্ছে, বা পার্টিকুলার একটা এআই ইন্ডাস্ট্রিতে ডেটা ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করতেছে, তার সাথে তুমি কমিউনিকেট করো ভায়া লিঙ্কডইন অর হোয়াটসঅ্যাপ অর এনিথিং ইউ ক্যান কল। হ্যাঁ, তো এইভাবে করলে তোমার প্রজেক্টটা হয়তোবা
সাস্টেইন করার একটা সুযোগ থাকবে। কারণ হচ্ছে এই যে হয়তো যেহেতু ইউজ করতেছি, তার মানে বুঝতে পারতেছে আমরা যখন কথা বলতেছি তখন হয়তো বা সারা বিশ্বের একটা বিভিন্ন প্রান্তে মানুষজন এই মাল্টি মডালের কথা বলতেছি, এটা বলতেছি যে বেশ ভালো। ওখানে ওরা মাল্টি মডালকে ট্রেনিং ফেজে নিয়ে গেছে, মানে স্কুল বা কলেজের ল্যাব প্রজেক্টের মধ্যে নিয়ে গেছে। ওরা বেসিক্যালি কাজ করতেছে কিভাবে নতুন আর একটা ধরো লাইট ওয়েট লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বানানো যায়, যেটা একই সাথে সফটওয়্যার এবং হার্ডওয়্যার দুই জায়গায় কাজ করবে। ধর আমি একটা রোবটের ব্রেইনে আমি একটা ইনপুট করে দিলাম, সাথে সাথে ও অনেকগুলা কাজ করে ফেলতে পারবে, অটোমেশন হয়ে যাবে আর কি। ঠিক আছে, ওরা এভাবে চিন্তা করতেছে। বা কিভাবে এটাকে লার্জ স্কেলে মার্কেটে ডিপ্লয় করা যায় সেটা নিয়ে চিন্তা করতেছে। এখন তুমি এটা চিন্তা করলে হবে না, কারণ তোমার তো বেসই নাই, তুমি তো বেসিকই জানো না কিভাবে করতে পারো। 95% কেজি একই জিনিসটা আউটপুটটা আসবে। এবং তোমার ওটা, তুমি যে ফেজে এই জিনিসগুলার স্কিল অর্জন করবা মাল্টি মডাল ডেটা নিয়ে, সেটা করতে হয়তো বা যদি আমরা অন অ্যান এভারেজ ধরি 6 মাস মতো তোমাকে বেশ ভালো পরিমাণে খাটাখাটনি করতে হবে। করলে তুমি বেশ ভালো একটা স্কিল ইন হয়ে যাবে। তাহলে পরবর্তী 3 মাসের মধ্যে তুমি তোমার কোডের ইমপ্লিমেন্টেশন করে ফেলতে পারবা। লাস্ট 2 মাস ধরো তুমি তোমার পেপার লিখবা বা তোমার ফাইনাল থিসিস রিপোর্টটা লিখবা। এই কাজগুলোতে যদি করো তাহলে তোমরা ডিউ টাইমে বের হয়ে যেতে পারবা। আর আরেকটা ক্লিয়ার মেসেজ তোমাদেরকে দিয়ে দিই, যেটা আমাদের নতুন জয়েন করা চেয়ারম্যান স্যার সব স্টুডেন্টকে দিয়ে দিতে বলছে। সেটা হচ্ছে ফ্রম নাও অন, এই সেমিস্টার থেকে বা যেদিন থেকে জয়েন হয়েছে বা ডে 1 থেকে, তোমাদের কিন্তু এখন ডিফেন্স গুলার বা ফাইনাল ডিফেন্স গুলাতে কন্ট্রিবিউশন ছাড়া এখন কিন্তু কাইন্ড অফ রিপিট হয়ে যেতে পারে। অলরেডি এটার এক্সাম্পল হয়ে গেছে। কয়েকদিন আগে তোমাদের বড় ভাইদের একটা ফাইনাল ডিফেন্স বোর্ড ছিল, যেখানে তাদের কনফিডেন্স বা কাজের ওয়ার্কটা ছিল খুবই শ্যালো। তো বাইরে থেকে যখন এক্সটার্নাল আসছে, উনি হচ্ছে তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সিএস ডিপার্টমেন্টের প্রফেসর, সিনিয়র প্রফেসর আর কি, উনি যখন আসছে তখন তারপরে ইন্টারনাল আছে, তারা তাদের কিন্তু কাজের নোবেলটিস দেখাইতে পারে নাই এবং ওদের কিন্তু কাজ রিপিট হয়ে গেছে। রিপিট মানে তো বুঝছোই, তার মানে ওর এই ক্রেডিট জিরো, মানে এফ বা ফেল আকারে গেছে। ওকে আবার রেজিস্ট্রেশন করতে হবে, আবার 6 মাস বা 3 মাস পড়ালেখা করে আবার ডিফেন্সে রেডি হইতে হবে, এবং তার জন্য আবার নতুন করে প্রপোজাল দিতে হবে, আবার নতুন করে স্টেজগুলো পার করতে হবে। টু মাচ ডিফিকাল্ট। এবং হচ্ছে পেপার পাবলিকেশন না করলে বা লাস্ট সেমিস্টারে অ্যাটলিস্ট কোথাও পেপার সাবমিট না করে তুমি কিন্তু ডিফেন্সে দাঁড়াইতেই পারবা না ফাইনাল ইয়ার স্টুডেন্ট হিসেবে, তোমাকে দিবেই না। হ্যাঁ। আর ধরো গ্রুপের 5 জন, যেহেতু তোমাদের নিজের মধ্যে নিজেদের মধ্যে একটা কম্পিটিশন আছে, কারণ 5 জন তার নিশ্চয়ই ওই বোর্ডে প্লাস পাওয়া সম্ভব না। এটা রেয়ার হতে পারে, হতে পারে খুব যদি বিশাল বড় কাজ হয় 5 জন আসলেই খুব খাটাখাটনি করে তাদের নিজেদের কাজের কন্ট্রিবিউশন শো করতে পারে, সেক্ষেত্রে অসুবিধা নাই। কিন্তু মোস্ট অফ দ্য কেসে যে অন অ্যান এভারেজে কিন্তু দেখা যায় 5 জন কোনোভাবেই একটা প্রজেক্টে 100%, 100% না, মানে ইকুয়ালি কন্ট্রিবিউট করতে পারে না। তো তুমি যদি বোর্ডে যায় বলো যে আমি আসলে ইকুয়ালি কন্ট্রিবিউট করছি, এটা হচ্ছে সব থেকে বড় মিথ্যা কথা বলা। তোমরা যে যা কাজ করবা তাই বলতে হবে, কারণ তোমাকে তো কোশ্চিন করে এক্সটার্নাল বুঝে ফেলবে যে অ্যাকচুয়ালি তুমি কি করছো। হ্যাঁ। তো এই জন্য মিথ্যা বলে ওখানে কোনো লাভ নাই। তো তোমাদের এই জন্য যেটা বারবার বলতেছি, সাবধান হয়ে যাইতে এবং প্রত্যেকটা জিনিসকে খুব সিরিয়াসলি নিয়ে আগাইতে। এবং তোমাদের এই যে উইকলি যে ইভালুয়েশন গুলো তোমাদের সুপারভাইজার করবে, এগুলোর ডেট গুলো যদি ঠিক না থাকে তাহলে কিন্তু পরবর্তীতে তোমরা নিজেরাই মানে পায়ে কুড়াল মেরে বসবে আর কি, বিপদে পড়ে যাবা। এই জন্য অ্যাজ সুন অ্যাজ পসিবল 6 থেকে 8টা ইভালুয়েশন কালেক্ট করা শুরু করে দাও। দেখবা যে প্রজেক্ট চয়েস নিয়ে কথা হবে, এটার উপরে একটা ইভালুয়েশন হয়ে যেতে পারে তোমার সুপারভাইজারের সাথে। তারপরে টপিকটা যখন সিলেক্ট হলো, কি কি ফিচার থাকবে সেটা নিয়ে একটা হতে পারে। তারপর আমরা কোন পেপারগুলো পড়বো, কোন পেপারগুলো বাদ দিব, সেগুলো নিয়ে একটা হতে পারে। ঠিক আছে, এইভাবে গ্র্যাজুয়ালি তোমাদেরকে আগাতে হবে। আর আমার সাথে তোমাদের ডিলিংসটা হবে, আমরা পেপার পড়া শিখবো, পেপারে কোন কোন জিনিসগুলোকে নিতে হয়, বা কোন ধরনের প্রজেক্টগুলো আসলে চয়েস করা ঠিক বা ঠিক না। ঠিক আছে, বা একটা প্রজেক্টের ল্যাকিংস গুলা কোথায়। তারপর তোমাদের থেকে যখন আমি একটা প্রজেক্ট প্রপোজাল জমা নিব, সেই প্রজেক্ট প্রপোজালে কোথায় কোথায় ল্যাকিংস আছে, স্ট্রেংথ আছে, সেগুলো আমরাও কিন্তু আইডেন্টিফাই করবো। বুঝতে পারছো, এই জিনিসগুলো আমাদের সো মাস মানে এখন ইম্পর্টেন্ট হয়ে গেছে। আর তোমরা যারা এখন প্রজেক্ট সার্চ করতেছো, খুঁজতেছো, তারা অবশ্যই বিভিন্ন ডাটা সেটকে বিভিন্ন সোর্স থেকে খুঁজতে পারো। এক কে গোলের উপর ডিপেন্ড করে বসে থাকলে চলবে না। ঠিক আছে, কারণ কে গোলই একমাত্র তোমার ডেটা সোর্স না। এছাড়াও ধরো এই যে OpenML.org নামে একটা সাইট আছে, দেখি। হ্যাঁ, OpenML.org, এটা কিন্তু বেশ একটা ভালো সাইট। এখানে তুমি আসলে অনেক ক্যাটাগরির মানে এআই রিলেটেড ডেটা সেট পেয়ে যাবে, অনেক মানে বেশ ভালো সংখ্যক ডেটা আছে। এই যে দেখো প্রায় 6,500 ডেটা আছে, 6.5K ডেটা আছে। তো আমরা এখান থেকেও কিন্তু আমাদের অনেক ডেটা পেয়ে যেতে পারো। আর কেগুলোর নাম তো মোটামুটি সবাই জানে। এছাড়া ধরো আর একটা আছে হচ্ছে মেন্ডেলি.com। ঠিক আছে, মেন্ডেলি ডেটা সেট,
লিখে সার্চ দিলেই চলে আসবে ডেটা রিপোজিটরি। এই যে দেখো মেন্ডেলি ডেটা। তো এই ওয়েবসাইটে গেলেও তোমরা প্রচুর পরিমাণে ডেটা পাবা, মানে এখানে প্রচুর পরিমাণে ওপেন সোর্স ডেটা আছে, প্রায় কয়েক লক্ষ বা মিলিয়ন ডেটা থাকার কথা আর কি, বেসিক্যালি প্রচুর প্রচুর ডেটা পাবা। এখানে সার্চ দিলে তোমরা প্রচুর পরিমাণে ডেটাগুলোকে ডাউনলোড করে নিতে পারবা। আর কোডিং বা প্ল্যাটফর্মের জন্য আপাতত কেগল ইউজ করো। অনেকে কোলাব ইউজ করে, কোলাব ইউজ করতে পারো, বাট আমরা আসলে এই স্টেজে এসে কোলাবকে সাজেস্ট করবো না। বাট কারণ হচ্ছে কোলাব হচ্ছে আসলে বাচ্চাদের মতো জিনিস, কারণ ওখানে ডেডিকেটেড জিপিইউ পাওয়া যায় না। তোমাকে কেগলে ব্যবহার করলে তুমি হয়তো বা ডেডিকেটেড প্রায় 15 থেকে 16 জিবি জিপিইউ পাবা, তবে উইকলি 30 ঘন্টা। বাট 4-5 দিন পর পরই ওই পাওয়ারটা রিগেইন করে, যাতে তুমি কম্পিউটেশনালি লার্জ যে মডেলগুলো সেগুলো নিয়ে কাজ করতে পারো। এই জন্য আমি সাজেস্ট করবো তোমরা কেগল নিয়ে কাজ করো। হ্যাঁ, কেগল প্ল্যাটফর্মটা ইউজ করো, ইউজ টু হয়ে যাও। আর তৃতীয় যে জিনিসটা, সেটা আসলে না বললেই না, যেটা হচ্ছে বাংলাদেশে শুধু তোমাদের না, মানে এটা অনেকেরই, অনেকের বলতে প্রায় 70 থেকে 80% একটা বড় প্রবলেম হচ্ছে ইংরেজি ভাষায় দুর্বলতা। শুধু ভাষায় দুর্বলতা বলতে ভুল হবে, লিখতে এবং মুখে বলতে দুর্বলতা। যেমন ধরো তুমি যখন প্রেজেন্টেশন গুলা দিবা, তোমার কিন্তু সবারই একটা ভালো, যেমন ধরো 5 জনের মধ্যে আমরা যেটা দেখি, 1-2 জন ঠিকঠাক বলতেছে, 3 জন কি যে বলতেছে ও নিজেও আসলে জানে না। মানে ও তো ইংরেজিটা মানে ফিল করে বলতেছে না, যা মনে আসতেছে তাই মিক্স করে বলতেছে, বা যা মন চাচ্ছে ওইটাকেই মিক্স করে বলাটা করতে, যেই জন্য ভালো ডেলিভারি দিতে হবে। আর লেখাটা কিন্তু আরো বেশি কঠিন। মানে আমরা হয়তো বা লেখাটাকে ওরকম ছাড়া ভাবে দিই, যে আমরা তো ইউনিভার্সিটিতে খাতায় লিখি, অ্যাকচুয়ালি যেটা লেখো ওটা তো ধরো আমরা ইংরেজিটা দেখি না। যদি ইংরেজি দেখতাম তাহলে তো ধরো নেগেটিভ মার্কিং করা যায়। ইংরেজি কিন্তু দেখা হয় না, দেখা হয় কোনটা, দেখা হয় যে তুমি অ্যাকচুয়ালি একটা প্রবলেমকে সলভ করতে পারছো কিনা, সেই টেকনিকটা ঠিক আছে কিনা। এই জন্য ওখানে এই জিনিসটাকে কিন্তু স্কিপ করে যাওয়া হয়, এই জন্য ওই কনফিডেন্স বাদ দিতে হবে। তুমি যখন একটা এই যে ধরনের রিপোর্ট রাইটিং বা পেপার রাইটিং করতেছো, এখানে কিন্তু ওই যে ওই ধরনের নন একাডেমিক লেখা লিখলে কোনো লাভ হবে না। এবং জেনে দেখবা যে যে গত উইকে প্রায় 3-9 মানে 18টা ক্যাপস্টোন গ্রুপের ডিফেন্স হয়েছে। হ্যাঁ, তোমাদের বড় ভাইদের 49 আছে, 48 ইনটেক আছে, বা ইভিনিং এর কিছু স্টুডেন্ট ছিল। জিজ্ঞাসা করে দেখবা এদের প্রত্যেকের রিপোর্টে প্রচুর পরিমাণে কারেকশন গেছে। মানে কারণ কি, একেবারে কোয়ালিটিফুল না, এক্সটার্নালরা খুবই এটা নিয়ে ডিসঅ্যাপয়েন্টেড। মানে ওনারা বললো যে ওনারা যে জায়গায় যাচ্ছে সেই জায়গায় একই অবস্থা দেখতে পাচ্ছে, কারণ কি যে লিখছে সেটার মিনিংটা আসলে উদ্ধার করা যাচ্ছে না। বা ধরো এআই জেনারেটেড টেক্সটে ভরা, তো ওটা কিন্তু এআই জেনারেটেড টেক্সট আমরা দেখলেই বুঝে যাই, মানে তোমাকে দিলে তুমিও বুঝে যাবে, এটা তো খুব বড় কোনো ডিল না আসলে, তাই না? এই জন্য আসলে আমাদের এআই আমি সেই লেভেলে স্কিলে ব্যবহার করব যেখানে আসলে লজিক্যালি ব্যবহার করা যায়। যেমন ধরো তুমি তোমার মতো করে 5 লাইন লিখছো, 6 লাইন লিখছো, এখন এই লেখাটাকে তুমি কি করতে চাচ্ছ, একাডেমিক ওয়েতে ফাইন টিউন করতে চাচ্ছ, বা একটু এখানে ফিলিংস আনতে চাচ্ছ, সেই হিসেবে তুমি চাইলেই 5টা 6টা সেন্টেন্সকে কম্বাইন করতে পারো এআই দিয়ে। বাট আমি যদি এই 5টা 6টা সেন্টেন্স ওটা নিজে না লিখে, আমার কাছকে না রিপ্রেজেন্ট করে এআই কে বলি অমুক টপিকে লিখে দাও, তাহলে তুমি যেভাবে তোমার কাজটা করতেছো ও কিন্তু এটা জানবে না, ওই প্রম্পটটা অত ভালো কাজ করবে না। দ্যাটস ওয়াই তোমার রেজাল্টও খারাপ আসবে, বা তো ওই লেখাটাও হবে একেবারে জিবরিশ, কেউ কিছু বুঝবে না আর কি। এই জন্য লেখাগুলো লিখতে হবে নিজের ভাষায়, তারপরে তুমি ফাইন টিউন করতে পারো এআই দিয়ে, তাতে তোমার কোয়ালিটিটা ইমপ্রুভ করবে। হ্যাঁ, কিন্তু তুমি যদি এইভাবে ইউজ করো তাহলে ওই এআই দিয়ে আসলে তুমি ইন্টেলিজেন্ট হইতে পারবে না, তোমার কোনো জায়গায় লাভ হবে না আর কি, ঠিক আছে? আর সামনে যেহেতু ইন্ডাস্ট্রিতে ম্যাক্সিমাম মানুষজন জয়েন করবা তোমরা, তো তোমাদেরকে ইন্টারন্যাশনাল প্রচুর ক্লায়েন্ট কিন্তু হ্যান্ডেল করতে হবে। সফটওয়্যার কোম্পানিগুলোতে দেখবে যে ইংরেজিটাকে খুব গুরুত্ব দেয়, কারণ দেখা যায় যে প্রত্যেকটা কোম্পানি কোনো না কোনো ভাবে বিদেশি ক্লায়েন্টের সাথে যুক্ত। তুমি যদি জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করো সেটা আলাদা কথা, তখন হয়তোবা ক্লায়েন্ট পর্যায়ে খুব বেশি বোঝা যায় না। কিন্তু যেই একটু সিনিয়র হবা 3-4 বছর, তখন কিন্তু ওই যে প্রোডাক্ট ডেভেলপমেন্ট টিম বা প্রজেক্ট ডেভেলপমেন্ট টিমের সাথে ওয়ান টু ওয়ান কি হয়, মিটিং হয়। তখন ক্লায়েন্টের সাথে মিটিং হয়, তখন কিন্তু এই যে ফিচার গুলা বা তাদের এক্সপেকটেশন গুলা বা সফটওয়্যারে যে ফিচার গুলা, বা ধরো যেগুলাকে আমরা বলি হচ্ছে তাদের এন্ড থেকে আহ তাদের এন্ড থেকে যে চাহিদা, ওই জিনিসগুলো তারা বলে, তখন কিন্তু ওয়ান টু ওয়ান কমিউনিকেশন করতে হয়। তো এই জন্য সিনিয়র পজিশনে যেতে গেলে কিন্তু তোমাকে অ্যাকচুয়ালি ওই নার্চারিং সিস্টেমের মধ্যে দিয়ে যাইতে হবে, না হলে ওখানে যে স্ট্রাগল করা লাগবে। আবার ওখানে তোমাদের প্রচুর পরিমাণে ডকুমেন্টেশন করতে হবে। তুমি যদি একটা সিম্পল কোডও লেখো গিট বা গিটহাবের মতো ইগুলাতে, মানে গিটহাবে তোমাদেরকে ওই যে তোমাদেরকে ভার্সন কন্ট্রোলিং করতে হবে, সহজ কথায় আর কি, গিট ম্যানেজমেন্ট। এবং সেখানে প্রচুর পরিমাণে কোডের পাশাপাশি কমেন্টস লিখতে হয়, কারণ ওই কোডটা হয়তো বা পরবর্তী 2 বছর পরে অন্য একজন এসে ওই কোডটা রিড আউট করবে,
বা তুমি হয়তো বা তোমার কোম্পানিতে যে প্রজেক্টে কাজ করতেছো ওইটা হয়তো বা এর আগে সিমিলার প্রজেক্ট হয়েছে, সেখানে অনেক মানুষ কন্ট্রিবিউট করছে, ওইটা পড়ে পড়ে তোমাকে বুঝতে পারতে হবে যে তারা কি করছিল। হ্যাঁ, এগুলো কিন্তু খুব কমন প্র্যাকটিস আর কি। তারপরে গভর্নমেন্ট জব হলেও তোমার ঠিক এই কাজই করে যেতে হবে, বিভিন্ন জায়গায় তোমার স্লাইড প্রেজেন্টেশন দিতে হবে, অমুক মিনিস্ট্রি তমক মিনিস্ট্রি, এগুলা খুব প্রিটি কমন জিনিস আর কি। এই জন্য ফ্রম দিস ডে আসলে সবারই ইংরেজির প্রতি গুরুত্ব দেওয়া দরকার। আর বাইরের দেশে যদি হায়ার স্টাডি মানে প্ল্যান থাকে, তো তোমার আইএলটিএস দিতে হতে পারে বা টোফেল দিতে হইতে পারে। তো আমার মনে হয় যে এই 1 বছর ভালোভাবে যদি ইফেক্টিভলি ইউজ করতে পারো, অনেক আউটপুট পাওয়া সম্ভব। একই সাথে বিদেশের পথটাও সুগম করা যাইতে পারে। আবার এমন ভাবে তোমরা প্রজেক্টটা চয়েস করো যাতে প্রজেক্টে সাইন্টিফিক গুরুত্ব থাকে, একটা পেপার পাবলিকেশন করা যায়, আবার ওই পেপারের মধ্যেই বা তোমাদের কাজে কিছু এক্সট্রা অর্ডিনারি টাইপ অফ কোডিং ওয়ার্কস থাকে, যেটা তুমি তোমার গিটহাবে ডে টু ডে বা ভার্সন বাই ভার্সন শো করে তুমি তোমার ইন্ডাস্ট্রিয়াল স্কেলে যায় তুমি কিছু এক্সপেরিয়েন্স বা ওই প্রজেক্ট রিলেটেড ইমপ্রুভমেন্ট দেখাতে পারো আর কি। তো এইভাবে না করলে এখন বর্তমান সময়ে টিকে থাকাটা খুব ডিফিকাল্ট। আশেপাশে সবাই সিএসসি পড়তেছে, বছরে 4 লাখ সিএসসি গ্রাজুয়েট পাশ করে, কিন্তু বাস্তবিকে দেখা যাবে যে 40,000ও চাকরি নাই। 40,000 তো বড়ের কথা, 14,000ই চাকরি নাই সেখানে, 4 লাখের কথা তো আরো বড় বললাম আর কি। ঠিক আছে, এই জন্যে খুব শার্প না হলে কিন্তু মানে এখন খুবই ডিফিকাল্ট, সবার জন্য ডিফিকাল্ট আর কি। আর প্লাস এডুকেশনাল সিস্টেম এখন চেঞ্জ হয়ে যাচ্ছে। ধরো এখন যেরকম এডুকেশনাল সিস্টেম চলতেছে এটা নাও চলতে পারে, 3 4 5 বছর পরে এগুলো অবসলিউট হয়ে যেতে পারে। ই লার্নিং বা প্রচুর পপুলার হয়ে গেছে বা আরো সামনে হবে। এখন এলএলএম এর এজেন্ট গুলা চলে আসছে, তো মানুষজন একসময় হয়তো এলএলএম এজেন্ট দিয়ে নিজে নিজে সেলফ লার্ন হবে। ঠিক আছে, তো এই জন্য আমাদের আসলে এই এমন একটা ফিল্ডে আমরা আছি, আমরা যদি নিজেদের আপডেট না করি তাহলে আমরা নিজেরাই বিপদে পড়ে যাব। এই জন্য তোমাদের জন্য 3টা কাজ আপাতত। নাম্বার 1, তোমরা যে যে টপিকে এখন কাজ করতে চাও সেই সেই টপিকে তোমাদের গ্রুপ ওয়াইজ নিজেরা একটু বসে অনলাইন মিটিং করো, লাইব্রেরিতে বসো, হোয়াট এভার, সেটা অসুবিধা না, কিন্তু পেপার পড়ো ওই রিলেটেড। দ্বিতীয়ত, পেপারগুলো একটু বোঝার ট্রাই করো। শুরুতে পড়বে অ্যাবস্ট্রাক্ট, তারপরে ইন্ট্রোডাকশন, তারপরে একটু মেথোলজি ডায়াগ্রামটা একটু বোঝার ট্রাই করবা। ইনকেস যদি না বুঝো, ছবি তুলে জিপিটি দিয়ে বোঝার ট্রাই করবা। তারপর একটু রেজাল্ট অ্যানালাইসিস গুলো দেখবা, মানে ফুল তো দেখার দরকার নাই, দেখবা যে কি কি দিছে বা কি কি ধরনের গ্রাফ দিছে আর কি, একটু নোট ডাউন করো। তারপর করবা হচ্ছে কনক্লুশন। ঠিক আছে, আমার মনে হয় এরকম করে যদি পড়তে থাকো, দেখবা যে প্রথম 1 2টা পেপার পড়তে একটু সময় লাগতে পারে, এটা খুব স্বাভাবিক, নর্মাল। তো পরবর্তীতে 2 3টা যদি বুঝে যাও, পরের পেপারগুলো পড়তে দেখবা খুব বেশি না, হয়তোবা কখনো 30 মিনিট, কখনো 1 ঘন্টা এরকম লাগতেছে। এবং একটা সময় এমনও হইতে পারে যে এক্সপার্ট হয়ে গেলে তুমি 10 15 মিনিটেই একটা পেপারে চোখ বুলাইলে মোটামুটি সামারিগুলো বের করে নিয়ে আসতে পারো, বাট ওইটা যাইতে গেলে এক্সপার্ট হইতে হবে। আর দ্বিতীয় যে জিনিসটা, তোমাদের স্যারদের সাথে কন্ট্যাক্ট করবা। কন্ট্যাক্ট করে তোমরা যে যে আইডিয়াগুলো বা যে পেপারগুলো পড়তেছো তার বেসিসে বেশ কিছু নিয়ে যাও, সামারি নিয়ে যাও, যে স্যার আমরা এগুলো পড়ছি, আপনি আমাদেরকে বলেন যে এই প্রজেক্টগুলা ক্যাপস্টোনা দেওয়াটা ঠিক হবে কিনা। সেখান থেকে কিছু সাজেশন আসবে, বলবে যে এটা দাও, ওটা বাদ দাও, বা এটা নতুন অ্যাড করো। এইটাকে অ্যাকুমুলেট করে তোমরা আমি আবার যখন সেকেন্ড ক্লাসটা নিব তখন বুঝতে পারবা যে আসলে একটা ভালো প্রজেক্টের কি কি গুণ থাকতে হয় আর কি। ঠিক আছে, যেমন বেসিক্যালি আমরা নেক্সট যে সেশনটা নিব, সরি, এই যে এই টপিকটা আমি বেসিক্যালি দেখাবো। তো আমরা যে টপিকটা দেখাবো সেটা হচ্ছে একটা ক্যাপস্টোন প্রজেক্টের মানে কি কি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স থাকতে হয়। তো এটা হচ্ছে আমাদের যে বায়েট, মানে যেটা আইবি অ্যাক্রিডিটেশন যে টিম আছে, 2জন প্রফেসর, একজন স্যার একজন ম্যাডাম আছে। একজন হচ্ছে প্রফেসর সালেকুল ইসলাম স্যার, আর একজন হচ্ছে প্রফেসর নোভা ম্যাডাম। ঠিক আছে, ওনারা 2জন বেসিক্যালি বাংলাদেশের এই ক্যাপস্টোন প্রজেক্টের পায়োনিয়ার, মানে এই আইডিয়াটা নিয়ে আসার, যেটা ইউএসএ থেকে আসছে। তো ওনারা এই আইডিয়াটাকে কিন্তু শার্পলি প্রেজেন্ট করছে যে আসলে কি কি থাকা উচিত। তো তোমাদের একটা ক্যাপস্টোন প্রজেক্টে মোটামুটি এই যে দেখো নিচের দিকে যে P1 থেকে P7 পর্যন্ত 7টা কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং, এটাকে বলা হয় কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম, এই প্রবলেমগুলো দেখতেছো। এইটার মিনিমাম 4 থেকে 5টা কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম বা পারতপক্ষে 60টাকেই তোমাদের প্রজেক্টে অ্যাড্রেস করতে হবে, মানে থাকতে হবে ওই গুণগুলা। যদি না থাকে তাহলে আমরা তোমাদের প্রজেক্টকে আনফরচুনেটলি ক্যাপস্টোন প্রজেক্ট হিসেবে চিনতে পারবো না বা ওটাকে মার্কিং করতে পারবো না। তো ধরো প্রথম যে জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে ডেপথ অফ নলেজ। তাহলে নলেজ মানে হচ্ছে কি? নলেজ মানে হচ্ছে জ্ঞান, সবাই জানি। কিন্তু এখানে আমরা নলেজ বলতে বুঝাচ্ছি একটা জ্ঞান না। নলেজ মানে হচ্ছে টোটাল, এ দেখো, 8 ধরনের জ্ঞান, যেটাকে আমরা K1 থেকে K8 পর্যন্ত বলতেছি, মানে 8 ধরনের নলেজ মিলায়ে একটা নলেজ হবে আর কি। তাহলে কি কি নলেজ হতে পারে? ধরো তোমার প্রজেক্টে যদি
এগ্রিকালচারাল ডেটা নিয়ে কাজ করো, মানে এগ্রিকালচার নিয়ে কাজ করো, তাহলে এটাকে আমরা ন্যাচারাল সায়েন্স বলতেছি। হ্যাঁ, তার মানে ন্যাচারাল সায়েন্স মানে কি শুধু কি এগ্রিকালচারাল না? তুমি যদি ধরো মেডিকেল ডেটা নিয়ে কাজ করো, সেটাও কিন্তু ন্যাচারাল সায়েন্স। বুঝতে পারছো? মানে আমরা এগ্রিকালচারাল হতে পারে, মেডিকেল ফিল্ড হতে পারে, নন মেডিকেল হতে পারে, এগুলো সবই ন্যাচারাল সায়েন্সের সাথে যুক্ত। তাহলে আমাদের ডেটা সেটটা কিন্তু কোনো না কোনো ক্যারেক্টারিস্টিক্সের সাথে কি থাকবে, মিল থাকবে। তারপর ধরো তুমি যদি এআই নিয়ে কাজ করো, তো এআই তে তো ম্যাথমেটিক্স ছাড়া আসলে কিছু নাই। তার মানে এখানে আমার কমপ্লেক্স ম্যাথগুলাকে জানতে হবে। লিনিয়ার অ্যালজেব্রা, তারপরে লাপ্লাস ট্রান্সফর্ম, প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ, এগুলো সব আমাদের সাথে যুক্ত। তারপরে ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল। এই যে আমরা কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং এ বলতেছিলাম একটু আগে তোমাদের আমাদের পেপারটা দেখানোর সময়, যেখানে আমরা কমপ্লেক্সিটি ইনক্লুড করছি, মানে আমি ধরো একটা অ্যালগোরিদম প্রপোজ করছি। তাহলে এই যে তোমার কমপ্লেক্সিটি জিনিসটা, এটা তোমরা কোথায় পড়ছো? ডেটা স্ট্রাকচারে পড়ছো, বা কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পড়ছো, বা ধরো অ্যালগোরিদম কোর্সে পড়ছো। তো এগুলো তো বেসিক্যালি তোমাদের ফান্ডামেন্টাল কোর্স ছিল, তাই না? কারণ এআই হচ্ছে স্পেশালাইজড কোর্স, কিন্তু এর মধ্যে কিন্তু ফান্ডামেন্টাল নলেজগুলো তোমাদের লাগবে। বা স্ট্যাটিস্টিক্স, এটা কিন্তু একটা ফান্ডামেন্টাল কোর্স আর কি। তার মানে তোমার কিন্তু এটার নলেজও লাগবে। আবার স্পেশালাইজ সাবজেক্টগুলোর নলেজও লাগবে। যেমন ধরো তুমি পাইথন প্রোগ্রামিং শিখতে হবে যদি এআই নিয়ে মোস্ট অফ দ্য কেজেসে ইমপ্লিমেন্ট করতে চাও। তারপরে ধরো তুমি যদি পাইথনের একটা প্রোগ্রামকে সফটওয়্যার এন্ডে ইনকর্পোরেট করতে চাও, তার একটা এপিআই ডিজাইন করতে হবে। তাহলে এই এপিআই নলেজটা কিন্তু একটা স্পেশালাইজড নলেজ আর কি। বুঝে গেছে? এই জিনিসগুলো আমাদের প্রজেক্টে থাকতে হবে। তারপরে হচ্ছে ধরো তুমি যে প্রজেক্টটা ডিজাইন করতেছো, সেই প্রজেক্টের একটা নিশ্চয়ই ওই যে ম্যাথোডোলজিক্যাল ডায়াগ্রাম, যেটা আমি রিপোর্ট একটু আগে দেখাচ্ছিলাম, ওরকম একটা ফ্লো ডায়াগ্রাম থাকতে হবে, যেটা অবশ্যই একটা কনক্রিট হতে হবে। তাহলে ওইটাকে আমরা বলতেছি ইঞ্জিনিয়ারিং ডিজাইন। আবার ধরো তোমার যে কাজটা, ওই কাজটা একটা প্র্যাকটিক্যাল ফিল্ডে কি হতে হবে, ইমপ্লিমেন্টেবল হইতে হবে। যদি না হয়, তাহলে কিন্তু তোমার ওই নলেজ নিয়ে কাজ করা হয় না। তারপরে তোমার কম্প্রিহেনশন থাকতে হবে। কম্প্রিহেনশন মানে সামারি, মানে তোমার টোটাল কাজটাকে একটা ইউনিট হিসেবে রিপ্রেজেন্ট করা যাবে। ধরো আমি একটা কাজ করছি ছন্ন ছাড়া, এ হচ্ছে একভাবে কাজ করে, বি হচ্ছে আর একভাবে কাজ করে, সি হচ্ছে আর একভাবে কাজ করে। প্রজেক্ট হবে, কিন্তু ক্যাপস্টোন প্রজেক্ট হবে না। ক্যাপস্টোন প্রজেক্ট হইতে গেলে ওই তিনটা ইউনিটকে কম্বাইন্ড ভাবে অ্যাজ এ হোল একটা ইউনিট হিসেবে কাজ করাইতে হবে আর কি। আর লাস্ট অফ অল হচ্ছে লিটারেচার রিভিউ। তার মানে তুমি যে কাজটা করবা, ওই কাজটার প্রিভিয়াসলি যারা কাজ করছে, তাদের কাজগুলাকে তোমাকে স্টাডি করে নলেজ গেইন করতে হবে, যে তারা কিভাবে করছে, আমরা কিভাবে করতেছি, ওই কাজগুলোর সাথে আমাদের কাজের কোন কোন জায়গা, কোন কোন অ্যাসপেক্টসে ডিফারেন্সটা আছে। ঠিক আছে? এরকম আর্ট ক্যাটাগরিতে আমরা নলেজকে কি করতে পারি, গেইন করতে পারি। দেখো, তার মানে শুধুমাত্র একটা P1 কে অ্যাড্রেস করতে গেলে তুমি একটা নলেজ নিলে হবে না। তোমার আর্ট ক্যাটাগরির নলেজ তোমার প্রজেক্টে থাকতে হবে। তোমার কিন্তু প্রজেক্টের ফিচারগুলোর সাথে লেভেলিং করতে হবে, যে দেখেন আমার স্যার ওই অমুক প্রজেক্টের, আমার প্রজেক্টের এই ইউনিটটা এই নলেজটাকে সাপোর্ট করে। যে আমি একটা মেডিকেল ডাটা নিছি, তাহলে আমার এটা ন্যাচারাল সায়েন্স। আমার এখানে ডিপ লার্নিং আছে, তার মানে ম্যাথমেটিক্স আছে, এটা আমার K2। ধরো এই যে ডিপ লার্নিং, ওখানে আমরা একটা অ্যালগোরিদম প্রপোজ করব, তাহলে ওইখানে আমরা বলতেছি K3। ঠিক আছে? তারপর ধরো তুমি এখানে পাইথন দিয়ে প্রোগ্রামিং করবা, একটা এপিআই ডিজাইন করে সফটওয়্যার এন্ডে ইনকর্পোরেট করবা, ওটা K4। তারপর ধরো তুমি একটা মেথোডোলজিক্যাল ডায়াগ্রাম ডিজাইন করবে, এটা K5। তারপর ধরো তুমি এটাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার হিসেবে ইউজার লেভেলে কি করবা, মানে ব্যবহারযোগ্য করবা, তাহলে ওইটাকে আমরা বলতেছি K6। তারপর K7 কি, যে তোমার যে ফাংশনালিটিস গুলো থাকবে, সেটা যেন একই জায়গা থেকে কন্ট্রোলেবল হয়, বা একই জায়গা থেকে যেন সেটাকে মার্জ করা যাইতে পারে, তাহলে এটা K7। আর আমি যে কাজটা করতেছি, সেই কাজের সাথে প্রিভিয়াস কাজগুলোর একটা শার্প ডিফারেন্স আছে, যার জন্য আমি অনেকগুলা পেপার কন্টেম্পোরারি স্টাডি করছি, এবং তাদের সাথে আমাদের কাজকে কি করছি, পার্থক্যটা আইডেন্টিফাই করতে পারছি। দ্যাটস হাউ তুমি P1-এর জন্য তুমি মার্কসটা পাবা। এই জন্য ওই যে শুরুতে যখন মার্কিং গুলো দেখাচ্ছিলাম, ওগুলা কিন্তু খুব ছোট 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 এরকম ইউনিটে ভাগ করা। এই জন্য মার্কস পাওয়াটা কিন্তু এতটা ডিফিকাল্ট আর কি এখানে। সেকেন্ড অফ অল হচ্ছে, সেকেন্ড যে ইম্পর্টেন্ট টপিকটা, এটাকে আমাদের বলে কনফ্লিক্ট, কনফ্লিক্টেড ইস্যুস। বা ধরো কনফ্লিক্ট কোথায় থাকতে পারে, কনফ্লিক্ট মানে কি, মানে যেখানে একটু ঝামেলা থাকতে পারে, তাই না? মানে যেখানে একটু ডিপেন্ডেন্সি থাকতে পারে, আমরা একটু সহজভাবে বলি আর কি। তাহলে দেখ, একটা প্রজেক্টে কোথায় ডিপেন্ডেন্সি থাকতে পারে, একটা এক্সাম্পল দিই তাহলে বুঝবা। যেমন ধরো আমরা যখন কোনো একটা ডাটা সেট নিই, সবার প্রথমে যে কাজটা করি, ডাটা সেটটা বুঝার ট্রাই করি যে ডাটা সেটে আছেটা কি। ধরো ইমেজ আছে, টেক্সট আছে, এই দুইটা জিনিস আছে, ওকে ফাইন। এরপর আমরা দেখি যে ডাটা সেটটাতে কতগুলা ডাটা আছে, মানে এটাকে স্যাম্পল সাইজ বলা হয়। কি কি ক্যাটাগরি ডাটা আছে, কতগুলা ফিচার কলাম আছে, হ্যাঁ, এগুলা হচ্ছে নলেজ গেইন করা। তারপরে ধরো
এরপর আমরা যেটা করি, একটা প্রি প্রসেসিং করি। ডাটার মধ্যে হয়তো বা মিসিং ভ্যালু থাকতে পারে, কিছু নয়েজ থাকতে পারে, তারপরে তোমার আউটলায়ার থাকতে পারে। হ্যাঁ, এই জিনিসগুলোকে রিমুভ করা হয়। বা ডাটার মধ্যে যদি একটু ইমব্যালেন্স থাকে, তাহলে আমরা অগমেন্টেশন করি বা ব্যালেন্স করে নিতে হয় বিভিন্ন উপায়, স্মোড বা এরকম টেকনিক ব্যবহার করে। তার মানে এই যে যে ডিপেন্ডেন্সিগুলো, যে একটা প্রবলেম থাকলে আরেকটা কাজ করে নিতে হবে। তা তোমার ডেটাতেও তো নিশ্চয়ই এরকম থাকবে, ওয়ান অর মোর। তাহলে তুমি কি সেটা জানো কিনা? তোমাকে কিন্তু অ্যাড্রেস করতে হবে যে আমার ডাটা সেটে স্যার এই এই প্রবলেম আছে, এইটার প্রবলেমগুলোকে বা কনফ্লিক্টগুলোকে আমি এইভাবে সলভ করব। যদি ওভাবে আমাদেরকে দেখাইতে পারো, আমরা তোমাকে P2 মার্কস দিয়ে দিব, অসুবিধা নাই। নেক্সট জিনিস হচ্ছে P3। P3টাকে আমরা বলতেছি ডেপথ অফ অ্যানালাইসিস। এটা আসলে খুব একটা ক্রিটিক্যাল জিনিস। মানে তুমি যত ভালো করেই তুমি একটা তোমার কাজকে করো কিনা করো না কেন, তোমার প্রজেক্টটাকে করো না কেন, যখন তুমি একটা বোর্ডের কাছে যাবা, দেখবা খারাপ কাজ যেমন ক্রিটিসাইজ শুনতেছে, খুব ভালো কাজও কিন্তু ক্রিটিসাইজ শুনতে হবে। কারণটা হচ্ছে, একটা কাজকে যত যত্ন নিয়েই করা হোক না কেন, তোমরা পাঁচজন মিলে সেটা করছো, বা ধরো তোমার সুপারভাইজার সেটা গাইড করছে বা দেখছে, বোর্ডের যে তিনজন মানুষ, তাদের সবার কিন্তু আরেকটু ডিফারেন্ট পার্সপেক্টিভ থাকবে। এটা স্বাভাবিক, কারণ তুমি যদি বোর্ডে থাকতা তোমারও ডিফারেন্ট আর একটা অপিনিয়ন থাকবে। তো আমি যত ভালো করেই কাজ করি, দেখবা যে ওই অ্যানালাইসিসে কিছু না কিছু খুঁত বের হয়ে আসবে। হ্যাঁ, যে তুমি ABC অ্যাড করছো, ডি কেন অ্যাড করো নাই, বুঝে গেছে? এই জন্যে আমাদেরকে, তোমাদেরকে এত সতর্ক থাকতে হবে যাতে তোমরা যে যে অ্যানালিটিক্যাল গ্রাফ, রেজাল্ট গ্রাফ, টেবিল, ইমেজ, হ্যাঁ, এগুলো রেডি করতেছো, এগুলো যেন খুব সূক্ষ্মভাবে করা হয়। অ্যানালাইসিসে যেন কোনো ঘাটতি না থাকে, যেন না বলতে পারে যে মিনিমাম যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো ফিল আউট করো নাই। মিনিমাম যদি জিনিসগুলো যদি ফিল আউট করো, তাহলে অসুবিধা হওয়ার কথা না, কিন্তু মিনিমাম জিনিসগুলো না করলে বিপদে পড়ে যাবা। তখন কিন্তু নাম্বারগুলো কমে যাবে আর কি। মিনিমাম জিনিসগুলো যেন কোনোভাবেই যাওয়া যাবে না। ফর এক্সাম্পল, যে আমি ধরো একটা ক্লাসিফিকেশন মডেল নিয়ে কাজ করতেছি, আমি যদি আমার মডেলের ট্রেনিং অ্যাকুরেসি, টেস্ট অ্যাকুরেসি, প্রিসিশন, রিকোয়াল, F1 স্কোর, হ্যাঁ, বা ধরো কনফিউশন ম্যাট্রিক্স, ROC কার্ভ, এই যে জিনিসগুলো টার্মগুলো বলতেছিলাম একটু, বা আরো কয়েকটা আছে, এগুলো যদি মিনিমাম আমি নাই শোকেস করি, নাই দেখায়, তাহলে ওটা কিভাবে একটা ক্লাসিফিকেশন টাস্ক হলো? ইম্পসিবল, এটা তাহলে হয় নাই। তুমি হাইড করছো বা তুমি ফলস ডাটা রিপ্রেজেন্ট করছো। তার মানে এরকম হওয়া যাবে না। তার মানে বোর্ড যখন তোমাকে আস্ক করবে বা আমরা যখন তোমাদেরকে ইভালুয়েট করবো, আমরা কিন্তু আস্ক করবো যে হোয়াট ইজ ইউর অ্যানালাইসিস, হোয়াট হ্যাভ ইউ ডান। হ্যাঁ, তখন তোমাকে কিন্তু পাই টু পাই, ওয়ান টু ওয়ান আমাদের বুঝাই দিতে হবে যে এইখানে এখানে এই লেভেলে আমরা ডেটাগুলাকে কি করব, কম্পিটিশন করব, বা এই রেজাল্ট আমরা আনবো। কারণ তুমি তো এখনো আনো নাই, তুমি তো থিওরিটিক্যালি। কিন্তু দেখো, থিওরিটিক্যালি তুমি যদি এমন একটা বোগাস কথা বলে দাও যেটা আসলে কোনোভাবেই আনা সম্ভব না, তখন তুমি বিপদে পড়ে যাবে। মানে তোমাকে লজিক্যাল ওয়েতে কিন্তু আমাদেরকে বুঝাইতে হবে যে এই এই জিনিস এটা এটাই আনবো, এটা এটা দরকার। তার মানে মিস মিস করাও যাবে না, ইম্পসিবল কোনো জিনিসও উল্টাপাল্টা বলা যাবে না। একেবারে লজিক্যাল ওয়েতে যে যে জিনিস দরকার ওই জিনিসগুলোকে, ম্যাক্সিমাম গুলাকে ইনকর্পোরেট তোমাকে করতে হবে। দ্যাটস হাউ তোমার ডেপথ অফ অ্যানালাইসিসটা পূর্ণ হবে। যদি করতে পারো, অবশ্যই তুমি P3-র নাম্বার পেয়ে যাবে আমাদের থেকে। এরপরে হচ্ছে P4, যেটাকে আমরা বলতেছি ফ্যামিলিয়ারিটি অফ ইস্যু। ওকে, ফাইন কথা। তো দেখো, এটার সাথে না এই যে 2 নাম্বারের একটা মিল আছে। ইস্যু, এটা মানেও প্রবলেম। কনফ্লিক্ট মানেও কাইন্ড অফ হচ্ছে উম, মানে ওখানে একটু প্রবলেম আছে বা সমস্যা আছে। তাহলে তোমাদের ধরো জিজ্ঞাসা করা হইলো যে আচ্ছা, তোমাদের ডাটা সেটটা তো আমরা দেখলাম, তোমাদের ডাটা সেটটা তো সাইজ অনেক ছোট। মানে ধরো, ফর এক্সাম্পল, তোমার ডেটা সেটে ইমেজের সংখ্যা আছে টোটাল 1500। তুমি বলতেছো যে আমি এখানে, স্যার বা ম্যাডাম, একটা একাধিক একটা হাইব্রিড ডিপ লার্নিং মডেল ব্যবহার করব, করে এই ইমেজের অবজেক্টগুলোকে ফাইন্ড করবো আর কি। ভালো কথা। কিন্তু নলেজ বলতেছে, বা বা আমাদের কারেন্ট নলেজ বলতেছে, একটা ডিপ লার্নিং মডেল বা একটা ভারী নিউরাল নেটওয়ার্ক মডেল এত ছোট ডাটার উপরে কি করতে পারবে না, ভালো প্রেডিকশন করতে পারবে না। কারণ ও তো ট্রেনিং ফেজে খুব কম ডাটা পাচ্ছে। হ্যাঁ, কম ডেটা পাইলে ও নিজেকে ট্রেন আপ করতে পারবে না। তখন যেটা হবে, এখানে ওভারফিটিং বা আন্ডারফিটিং একটা ইস্যু চলে আসতে পারে। তো তোমাকে জিজ্ঞাসা করা হলো যে তোমাদের ডেটা সেট তো ছোট, এখন তোমরা যদি ওভারফিটিং হয়, তোমরা কিভাবে রিজলভ করবে? তুমি যদি বলে দাও যে স্যার আমার ওভারফিটিং হওয়ার সম্ভাবনা নাই, তাহলে এটা আসলে হয় নাই। তোমার ওভারফিটিং হওয়ার সম্ভাবনা আছে, এবং খুবই বেশি পরিমাণে আছে। কিন্তু আসলে কিভাবে সলভ করবা বা কি করবা অল্টারনেটিভ, সেটার প্ল্যান যদি আমাদেরকে না বলতে পারো রিপোর্ট এবং আনসারে, তাহলে তোমার P4-এ আমরা নাম্বার দিতে পারবো না।
তোমাকে সলিউশনটা আমাদেরকে প্রোভাইড করতে হবে যে অল্টারনেটিভ কি স্টেপ তুমি বা মেজারমেন্ট নিবা যাতে এই ইস্যুটা কাইন্ড অফ অ্যারাইজ না করে, বা যদি করে হাউ উইল ইউ রিজলভ, তুমি কিভাবে রিজলভ করবে এই জিনিসটাকে। তোমাকে আনসার দিয়ে ওখানে বের হতে হবে, আদারওয়াইজ তুমি P4 এর নাম্বার পাবে না। এরপর হচ্ছে P5। P5টা আমরা বলতেছি এক্সটেন্ট অফ অ্যাপ্লিকেবল কোর্স। তাহলে এইটা বলতে আমি কি বুঝাচ্ছি? ব্যাপারটা বুঝাচ্ছি, তুমি ধরো একটা এগ্রিকালচারাল ডেটা নিয়ে কাজ করছো, যেখানে বিভিন্ন পাতার ডিজিজ নিয়ে কাজ করছো। তাহলে এটার প্রাইমারি উপকৃত কারা হবে? অবশ্যই কৃষক। এবং কৃষক উপকৃত হলে আসলে সাধারণ যারা আমজনতা, আমাদের মানুষ, আমরা যাদের ওই প্রোডাক্টগুলো কিনে খেয়ে পেরে বেঁচে থাকি, তারা উপকৃত হব। এবং মার্কেটে ওইটার ক্যাপাসিটিটা বেশি থাকবে, দামটা কম থাকবে। তাহলে দেখো, আমি ধরো যদি একটা কৃষকদের কথা চিন্তা করে এগ্রিকালচারাল কাজ করি, আমার প্রাইমারি প্রাইমারি টার্গেট কিন্তু কৃষক, কৃষককে বাঁচানো। কৃষককে বাঁচালে সারা বাংলাদেশ বাঁচবে বা দেশ বাঁচবে। ঠিক আছে? এখন কথা হচ্ছে, তুমি ধরো কৃষকদের জন্য এরকম একটা ম্যানেজমেন্ট করছো। এখন যার জন্য তোমরা কি করতে চাচ্ছ, যে ওই এআই মডেলটাকে একটা মোবাইল অ্যাপ্লিকেশনে কনভার্ট করতে চাচ্ছ, যে মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে তোমার এআই মডেলটা থাকবে। খুবই ভালো কথা, এটাই তো এক্সপেক্টেড। কারণ আজকে মোটামুটি সবার হাতে একটা মুঠোফোন বা স্মার্টফোন আছে। এখন এই স্মার্টফোন মোটামুটি অশিক্ষিত মানুষ হোক, শিক্ষিত মানুষ হোক, সবাই কিন্তু মোটামুটি ওই যে ইউজ করতে করতে না, মানে ইউআইটা এতটা ইউজ টু হয়ে গেছে, তাকে অত অত বেশি বোঝানো লাগে না। সে হয়তোবা ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারবে, ছবি তুললেই তো তোমার অ্যাপ বলে দিবে যে এখানে এটা প্রবলেম বা অমুক রোগ আছে, ওইটার জন্য আপনি অমুক পেস্টিসাইড দেন বা মানে কৃষি অফিসারের কাছে যান। বুঝতে পারছো? এখন কথা হচ্ছে, আমরা যদি তোমাকে জিজ্ঞাসা করি যে তুমি যে এই যে দুইটা কাজকে ইনকর্পোরেট করবা, তার মানে তোমার ব্যাকএন্ডে একটা র পাইথনের কোড আছে, আবার ওদিকে তুমি একটা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করতেছো। ভালো কথা, ধর মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করছে একটা ক্রস প্ল্যাটফর্ম দিয়ে আর কি। ঠিক আছে? যার সাথে তুমি ধরো এটাকে ইউআইটাকে ইনকর্পোরেট করবা। এখন এখানে কিন্তু একটা প্রবলেম আছে, তোমার ডাটাটা ওখানে কিভাবে যাবে? নিশ্চয়ই ডাটাটাকে ওখানে পৌঁছায় দিতে হবে, তোমার মডেলটা, ট্রেন মডেলটাকে ওখানে পৌঁছায় দিতে হবে। আবার কৃষকের যে ছবিটা তুলতেছে, সেটা তোমার ওই ট্রেন মডেলের উপর বেস করে প্রেডিকশন দিতে হবে, তাই না? তাহলে এইটার মধ্যে কিন্তু বেশ কিছু মেকানিজম কাজ করবে। মানে এটাকে বলা হয় ডেটা পাইপলাইন করার মতো, যে ডেটাটা কিভাবে আসা যাওয়া করবে। তো এখানে কিন্তু এই যে এপিআই ম্যানেজমেন্ট বা এপিআই সিস্টেম বা সফটওয়্যার মডুলারিটি বা সিআইসিডি পাইপলাইন, এই জিনিসগুলো সব ওয়ান টু ওয়ান কি করে, কানেক্টেড। তার মানে আমরা কিন্তু তোমাকে এক্সপেক্ট করতেছি, তুমি যখন আমাদেরকে এই ধরনের প্রজেক্ট দেখাচ্ছ, যেখানে সফটওয়্যার এন্ডের সাথে তোমার র কোডের একটা ইনকর্পোরেশন আছে, আমরা জানতে চাই যে তুমি আসলে আমাদেরকে ওই জিনিসগুলো দেখাচ্ছ কিনা, তোমার প্রজেক্টে ইনক্লুড করছো কিনা। ধরো তুমি কোনো এপিআই ইন্টিগ্রেশন নাই, সিআইসিডি পাইপলাইন নাই, ডাটা কিভাবে জানি যাবে আমি জানি না, কিছুই রিপ্রেজেন্ট করে না। বলে দিলে আমি একটা এখান থেকে এআই অ্যাপ্লিকেশন সফটওয়্যার বানাবো বা একটা মোবাইল অ্যাপ্লিকেশন বানাবো, এটা আসলে রিডিকুলাস, এটা হইতেই পারে না। আমাকে জানাইতে হবে যে তোমার কাজের, কারণ কাজটা তোমার, তুমি এই কাজ দেখাই ডিগ্রি পাবা। তো তোমার কাজকে সবাইকে রিপ্রেজেন্ট করতে হবে যে তোমার কোডে অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবল যে লেভেলটা, ওটার এক্সটেন্টটা কি, কোথায় কোথায় ব্যবহার করা যাবে, কি কি ব্যবহার করা যাবে, ইউ নিড টু শোকেস আস, তোমাকে দেখাইতে হবে। যদি দেখাইতে পারো, অবভিয়াসলি তুমি এখানে ফুল নাম্বার পাবা। কিন্তু এখানে যত তুমি হাইড অ্যান্ড সিক খেলবা, তত তোমার নাম্বার কমতে থাকবে P5 এর আন্ডারে। এরপর হচ্ছে আমরা প্রায় শেষের দিকেই চলে আসছি। P6 যেটা, এটাকে আমরা বলতেছি স্টেক হোল্ডার ইনভলভমেন্ট। ঠিক আছে? তো এটার সাথে না এই যে P5 এর অনেক মিল আছে। যেমন ধরো, এই যে আগের উদাহরণটা ইউজ করি, যে আমরা কৃষকদের যে মোবাইল অ্যাপ্লিকেশন বা এআই বেস মোবাইল অ্যাপ্লিকেশনের কথা বলতেছিলাম, ওটার স্টেক হোল্ডার আসলে কারা? দেখো, তোমরা যারা ডেভেলপার, তোমরা কিন্তু টেকনিক্যাল সাইড, তাই না? কারণ তুমি তো খালি টেকনিক্যাল জিনিস বানাই দিছো। আর যারা ব্যবহার করবে তারা কিন্তু ইউজার। তো মাথায় রাখো, যখন তোমরা যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্সটা পড়ছিলা, তখন দেখবে যে তোমাদের একটা একটা টপিক বলা হয়েছিল, আমি জানি না মনে আছে কিনা, সেটা হচ্ছে এরকম যে ইউজার্স ফার্স্ট। মানে কথা হচ্ছে, আমি যখন একটা সফটওয়্যার বানাবো, ইউজার যেভাবে চাই আমার সেভাবেই না বানাইতে হবে। ইউজার যতক্ষণ না স্যাটিসফাইড হবে ততক্ষণ কিন্তু তোমার প্রজেক্ট আসলে হয় নাই। দেখো পৃথিবীতে, সারা পৃথিবীতে, মানে এই যে 2008, 2009, 2010 থেকে শুরু করে এত সালে কত সার্চ ইঞ্জিন আসছে, তাই না? অনেক অনেক সার্চ ইঞ্জিন আসছে। কিন্তু অনেক সার্চ ইঞ্জিন হয়তোবা ছিল যারা গুগলের থেকেও হয়তোবা ভালো ছিল। কিন্তু এমন একটা ব্যাপার হয়ে গেছে, সার্চ ইঞ্জিন বলতে এখনো কেন যেন আমরা গুগলকে ইন্টারপ্রেট করি, বলি যে আমরা গুগল কর, মানে সার্চ ইঞ্জিন কর, সার্চ ইঞ্জিনে যায় সার্চ কর, এটা বলা হয় না, গুগল কর বলা হয় কেন?
কারণ গুগলের এআই মানে ইউআই যেটা, ওটা এতটাই সহজ বা এতটাই কানেক্টেড হিউম্যানের সাথে, আমরা খুব সহজেই যে কোনো লেভেলে কি করতে পারি, মানুষকে কানেক্ট করতে পারি। এখন কথা হচ্ছে, তুমি যে এআই বেসড অ্যাপটা বানাইছো, যদি এত কমপ্লেক্স হয় যে আমার কৃষক তো পড়ালেখা জানে না ম্যাক্সিমাম ক্ষেত্রে, তুমি তো বুঝতেই পারবে না যে ওটার ফাংশনালিটি যদি কঠিন হয় কোথা থেকে কোথায় চলে যাবে, বুঝতে পারবে না, তাহলে কিন্তু হবে না। তোমাকে কিন্তু তোমার কথা চিন্তা করে বানাইলে হবে না। তুমি যখন সফটওয়্যারটা বানাচ্ছো, অবশ্যই চিন্তা করবা ওইটা যে ইউজ করবে ওই ইউজার সেটা বুঝবে কিনা, ইউজার স্কেলে আমার গাইডলাইন্স থাকবে কিনা, ঠিক আছে। দরকার হলে দেখবা যে ওই যে যেটা করে, প্রত্যেকটা ইউজারের জন্য একটা ইউজার ম্যানুয়াল বানানো হয়, সেটা একটা ভিডিও হতে পারে, একটা বুক মতো হতে পারে, হ্যাঁ। তার মানে এই জিনিসগুলো কিন্তু জরুরি। তার মানে আমরাও জানতে চাই যে তুমি যে ইউজার লেভেলে তোমার প্রোগ্রাম বা সফটওয়্যারটাকে ইউজ করতে চাচ্ছ, খুবই ভালো কথা। এটা তো তোমার P6 এর কথা। তুমি ডাইভার্স লেভেল বা মানুষের কাছে এটাকে ছড়াই দিবা। কিন্তু কথা হচ্ছে তাদের যে প্রয়োজনটা, মানে তাদের যে নিড, সেটা কি পূর্ণ হচ্ছে? তারা যেটা চাচ্ছে সেটা কি পাচ্ছে? যদি না হয়, তাহলে ওই প্রজেক্ট যত হাই কোয়ালিটির হোক না কেন, ওটা সেল হবে না। ওটা দিয়ে তুমি P6 এর মার্কসকে অ্যাটেন্ড করতে পারবে না। আর লাস্ট অফ অল হচ্ছে ইন্টারডিপেন্ডেন্স, যেটাকে আমরা P7 বলতেছি। তার মানে একটা প্রজেক্টের অনেক অনেক ছোট ছোট কম্পোনেন্ট থাকবে, যেটাকে আমরা বলতেছি সাব প্রবলেম আর কি। তাহলে তোমাদের প্রজেক্টের এই যে যে ছোট ছোট ইউনিট গুলা, এই ইউনিট গুলাকে কিন্তু একটার সাথে আর একটা জোড়া লাগাইতে হবে, মানে সহজ কথায় লিংক করতে হবে। এই লিঙ্কে যদি তোমাদের প্রবলেম ক্রিয়েট হয়, তাহলে কিন্তু হবে না। আমরা কিন্তু তোমাদের প্রজেক্টে জানতে চাইবো যে তোমার প্রজেক্টের মোটামুটি কয়টা মেইন পার্টস। তার মানে তুমি যদি বলো স্যার আমাদের একটাই মেইন পার্টস, তাহলে তো ওই প্রজেক্ট খুবই সংক্ষিপ্ত হয়েছে। তুমি ইন্টারডিপেন্ডেন্স নিয়ে কাজ করো নাই, মানে P7 তোমার প্রজেক্টে নাই। তোমার প্রজেক্টে কিন্তু এরকম এক একাধিক কি থাকতে হবে, ছোট ছোট সাব প্রবলেম থাকতে হবে, যে এ করতে পারে, বি করতে পারে, সি করতে পারে। আমি এ বি সি কে কম্বাইন্ড ভাবে একত্রিত ভাবে রিপ্রেজেন্ট করতেছি। আপনার যখন এ দরকার, আমি এর কাজ করে দিব। বি দরকার, বির কাজ করে দিব। সি দরকার, সি এর কাজ করে দিব, হ্যাঁ। কিন্তু এ বি সি তিনটা আলাদা ইউনিট, আবার তাদের মাঝে আমি একটা রিলেশন বিল্ড আপ করছি। তো যদি এরকম থাকে এবং তোমার প্রজেক্টকে যে আমাদের শো করতে পারো, কোনো অসুবিধা নাই, তুমি P7 এর মার্কস পেয়ে যাবা। কিন্তু যদি না থাকে, তুমি P7 এর মার্কসটা পাবা না, ঠিক আছে। তার মানে এই যে 7টা P1 থেকে P7 কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম নিয়ে আমরা কথা বলতেছিলাম, যেখানে P1 এর মধ্যে কিন্তু আবার 8টা ভাগ আছে, হ্যাঁ। যে P1টা অ্যাটেন্ড করতে গেলে K1 থেকে K8 পর্যন্ত 8 ধরনের নলেজ তোমাকে অ্যাকুয়ার করতে হয়। উইদাউট দ্যাট তোমার P1 অ্যাকমপ্লিশ হবে না। আর P2 থেকে P7 সবগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা একক। তাহলে এই 7টার মধ্যে যতগুলো এই যে নলেজ প্রোফাইল এবং প্রত্যেকটা কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম, এগুলা যদি তোমার একটা প্রজেক্টে থাকে, সেটা যে প্রজেক্টই হোক না কেন, হার্ডওয়্যার বেস হতে পারে, আইওটি বেস হতে পারে, এমবেডেড সিস্টেম হতে পারে, শুধু সফটওয়্যার সিস্টেম বেস হতে পারে, বা এআই বেসড হতে পারে, মিক্সার হতে পারে, যাই হোক না কেন, এই প্রত্যেকটা জিনিস তোমার প্রজেক্টে থাকতে হবে। যদি প্রজেক্টে থাকে, তাহলে আমরা মেনে নিতে বাধ্য তোমার এই প্রজেক্টটা একটা কি হয়েছে, ক্যাপস্টোন প্রজেক্ট হয়েছে। কিন্তু যদি এই কম্পোনেন্ট গুলো না থাকে, তাহলে আনফরচুনেটলি আমরা তোমাদের প্রজেক্ট গুলাকে অ্যাকসেপ্ট করতে পারবো না, এবং তুমি এই কোর্সে পাশও করতে পারবে না, ঠিক আছে। তো এই জন্য তোমরা যখন প্রজেক্ট গুলো চুজ করতেছো, ফিচার গুলা নিচ্ছ, তারপরে কি কি কাজ করবা ওটা যখন লিস্ট আউট করতেছো, স্যারদের সাথে বসতেছো, অবশ্যই এই P1 থেকে P7 এর ক্রাইটেরিয়া গুলাকে ধরে ধরে ম্যাপিং করবা, যে কোনটা কোনটা আছে, কোনটা কোনটা নাই। কারণ আমাদের কাজ কি, ধরো তুমি যখন আমার কাছে আসতেছো, আমি তো তোমার খুদ বের করতেছি কোনটা কোনটা নাই। তা আমরা যদি খুঁজে বের করতে পারি, তাহলে কিন্তু তোমার নেগেটিভ মার্কিং হচ্ছে। এই জন্য শুরুতেই তুমি ধরে ধরে বের করবা যে এটা তোমার আছে, এটা আমার নাই, তাহলে এটাকে কিভাবে না আনবো, এইভাবে সার্চ করো। তাহলে দেখবা যে তোমার প্রজেক্ট আইডিয়াটা সলিড হবে, পেপারও পড়ে ফেলতে পারতেছো, আবার তোমার নতুন একটা আইডিয়াটাকে কনভার্ট করে ক্যাপস্টোন প্রজেক্টে কনভার্ট করতে পারতেছো, ঠিক আছে। মানে এভাবে আমাদের পুরো প্রজেক্টটা শেষ হবে। ওকে, আজকে আর আমরা মোটামুটি আর নতুন কিছু করাবো না, সেশনটা শেষ করে দিব। আহ, আর আমরা ট্রাই করব এই উইকের পরে, আজকে তো শুক্রবার, সরি বৃহস্পতিবার, সামনে আমরা আর একটা উইকডেতে রাতে এরকম আমরা আবার একটা ক্লাস করব, ঠিক আছে। যেখানে আমরা আরো নেক্সট টপিক গুলা আমি একটু দেখাই দিব, যাতে তোমাদের প্রজেক্ট চয়েস বা আরো ওই জিনিসগুলা ইজিয়ার হয়ে যায়, বা তোমরা আলটিমেটলি বুঝতে পারো যে তোমার প্রজেক্টটা ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে। মানে ভুল হয়ে গেলে তো ঝামেলা আসলে, তাই না? আমরা তো সেটা কেউই চাই না। তো আমার মোটামুটি আজকে কথা শেষ। যদি তোমাদের কোনো কোয়েরি থাকে, সেটা করতে পারো, যে কোনো জিনিসটা যদি বুঝতে অসুবিধা হয়, বা ওই যেগুলো দেখাইলাম তার মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে, ঠিক আছে, বা ইভালুয়েশনে যদি কোনো কোশ্চেন থাকে, তাহলে করে নিতে পারো। কারণ পরবর্তীতে দেখা যাবে যে এগুলো নিয়ে আর ডিসকাশন করার সময় পাবো না আমি, হয়তো বা নিউ 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 এক একটা টপিকে চলে যাবো আর কি, ঠিক আছে। তো যদি কোনো কোশ্চেন থাকে, তাহলে এখনই সেই সময় কোশ্চেন করার
তারপরে কোশ্চেনারি পর্ব শেষে আমরা আজকে ক্লোজ করবো, ওকে? বলো। যে স্যার আমার একটা প্রবলেম ছিল আসলে। আচ্ছা, অনেক, হ্যাঁ বলো। স্যার আমার যে মানে যে ক্যাপস্টোন প্রজেক্টে আমাদেরকে যে একটা এক্সেল ফাইল দেওয়া হয়েছিল, ওখানে তো আমরা সবার নাম, আইডি, ইমেল এগুলা ইনপুট করছিলাম। হুম। স্যার ওখানে আমার যে মেলটা ছিল ওইটা তো আমি কারেক্টটাই দিছিলাম, কিন্তু আমার লাস্টের আইডির ডিজিট হলো 575। আচ্ছা, কিন্তু ওখানে মেলটা দেখি এখন 574 এর কাছে যায় আর কি। মানে ওইখানে কিভাবে চেঞ্জ হয়েছে স্যার ওইটা আসলে বলতে পারবো না। মানে তোমার নাম ঠিক আছে কিন্তু পাশের আইডি চেঞ্জ হয়ে গেছে এরকম কিছু? আইডিও ঠিক আছে, মেলটা চেঞ্জ হয়ে গেছে স্যার, এডু আচ্ছা, মেলটা। তার তা অসুবিধা কি হয়েছে? মানে তোমার কি মানে, মানে যেখানে ওই যে অফার লিস্টটা দিছো ওখানে ইমেলটা ভুল দেখাচ্ছে, তাই তো? জি স্যার, আর আমার কাছে মেল তো স্যার আসে না, ওই মেলেই ও, সব মেল বুঝতে পারছি বুঝতে পারছি। এটার হচ্ছে সলিউশন দুই ভাবে। এখন যেহেতু অলরেডি ইমেল চলে গেছে আমাদের ক্যাপস্টোন কমিটি থেকে, তাহলে ইমেল তো আর ওইটা কারেকশন করা যাবে না। তুমি যে কাজটা করবা, তোমার যারা, যিনি তোমার সুপারভাইজার স্যার, বুঝতে পারছো, ওনার জি সাথে স্যার। তুমি কমিউনিকেট করবা। কমিউনিকেট করে ওনার কাছে যে লিস্টটা আছে ওই লিস্টে তোমার আপডেটেড ইনফরমেশন, সেটা হতে পারে তোমার নামও হতে পারে, আপডেট করে নিবা। কারণ এই অনুযায়ী কিন্তু ইন ফার্দার তোমাদের সামনে যে বোর্ডগুলো ফর্ম হবে তখন কিন্তু সেম ডাটা যাবে। কিন্তু ওই ডাটাটা আমরা তখন সুপারভাইজারদের থেকে মানে কালেক্ট করি, বুঝতে পারছো? তো জি তুমি স্যার। এখন কারেকশন করবে সুপারভাইজার লেভেলে, তাহলে তোমার ডাটা অটোমেটিক্যালি ওই বোর্ডের সময় কারেকশন হয়ে যাবে, অসুবিধা নেই। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। আর কারো কোশ্চেন আছে? আচ্ছা, যদি কোনো কোশ্চেন স্যার, না থাকে, কি কি বলো বলো। স্যার আমাদের একটা মানে সমস্যা ছিল যে স্যার আমাদের একজন কো সুপারভাইজার আছে, তো এটা নিয়ে কি সমস্যা হবে? কো সুপারভাইজার কিভাবে? স্যার নর্মালি আমরা যে প্রজেক্ট নিয়ে কাজ করতেছি এখন, হ্যাঁ হ্যাঁ আমাদের যে সুপারভাইজার সে আমাদের প্রজেক্টের উপর মানে লাইক এ এর উপর খুবই সুপারভাইজ করতে পারছে, কিন্তু স্যার আমরা করছি নেটওয়ার্কিং নিয়ে। তো হ্যাঁ। এখন নেটওয়ার্কের জন্য একজন কো সুপারভাইজ নেওয়া হয়েছে। কে কে আছে এরকম তোমাদের সুপারভাইজার কে? সুপারভাইজার সন্দীপ স্যার। আর কো সুপারভাইজার? মিশাল স্যার। ও, এখানে হচ্ছে আমি তোমাদেরকে যেটা বলে দিই, আসলে আমাদের কো সুপারভাইজার বলে আপাতত বিবৃতিতে কোনো অফিসিয়াল টার্ম নাই। যেটা হচ্ছে মানে তোমাদের যেটা হচ্ছে ওটা আনঅফিসিয়ালি চলতেছে, এটা তো অসুবিধা নাই। কিন্তু রিমার্কসটা যখন হবে বা মার্কসটা যখন হবে, আমরা কিন্তু মার্কসটা কালেক্ট করব, বুঝতে পারছো, কার কাছ থেকে? এটা তো বুঝছোই, সুপারভাইজার থেকে। আমাদের এখান থেকে কিন্তু কো সুপারভাইজারের কাছে কোনো ইমেলও যাবে না, কোনো মার্কসও আসবে না, ওটা টোটালি ইনভ্যালিডেট আর কি। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকের মতো এখানে এন্ড করব।